আসসালামু আলাইকুম। জিটমেডিক্যাল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 যে বই, এই বইয়ের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে মূলত আমরা ক্যালকুলাস 1 যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের ফাংশনের ডোমেন রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করেছি। তো যারা ডোমেন রেঞ্জ বিষয়গুলো এখনো ক্লিয়ার না, তারা অবশ্যই আগে চ্যাপ্টার 1 এর তিতাস প্রিপারেশনের বইয়ের ডোমেন রেঞ্জের কনসেপ্টগুলো ক্লিয়ার করে সেখানকার যে ম্যাথগুলো আমরা শিখেছি সেই ম্যাথগুলো শেষ করে দেন এই চ্যাপ্টারে আসতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা ফাংশনের যে মেইন কনসেপ্ট এবং ডোমেন এবং রেঞ্জ সেগুলো নিয়েই মূলত আমাদের আজকের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা দেখব। এখানে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, কিছু ম্যাথ থাকবে যেগুলোতে আমাদের হচ্ছে ডোমেন রেঞ্জও নির্ণয় করতে হবে এবং হচ্ছে আমাদের হচ্ছে গ্রাফও অঙ্কন করতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডোমেইন এবং রেঞ্জের কনসেপ্টগুলো জানা প্রয়োজন। তো আমি আশা করছি যারা আমাদের এই চ্যাপ্টারের ক্লাসে আসছেন তারা অবশ্যই আগে ডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়েছেন। ওই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সবগুলো সুন্দরভাবে কমপ্লিট করে এখানে এসেছেন। তো চলেন আমরা আজকের যে ক্লাস, সেই ক্লাস মূলত আমাদের আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতেছি ফাংশন এন্ড লেখচিত্র, এই রিলেটেড কিছু ম্যাথ আমরা তোমাদেরকে দেখাবো। তো এই ম্যাথগুলা দেখানোর আগে আমি বেশ কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে আমি শেখাবো আর কি, যেগুলা তোমরা ইতিপূর্ব থেকে জেনে এসেছো কিংবা না জানলেও সমস্যা নাই। আমার মনে হচ্ছে যে আমার যে ক্লাস, এই ক্লাসের এই ম্যাথগুলো করানোর জন্য তোমাদেরকে বেসিক কিছু বিষয় ধারণা দেওয়া দরকার। সেখান থেকেই আমি মূলত তোমাদেরকে এই বেসিক বিষয়গুলো আমি তোমাদেরকে প্রথমে দেখাবো, দেন এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখাবো। তবে আমার এটা আত্মবিশ্বাস যে আমি আজকে যে ক্লাসটা নেব এই ক্লাসটা সুন্দরভাবে শেষ করার পর এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সবগুলাই নিজে তোমরা পারবা, এটা আমি বিশ্বাস করি। ওকে, না পারলেও সমস্যা নেই, আমরা ধারাবাহিকভাবে সব ম্যাথ তোমাদেরকে করাবো। তো চলেন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের শুরুতেই আমরা হচ্ছে ফাংশনের যে লেখচিত্রের বেসিক যে কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে একটু প্রথমে দেখাই নিয়ে আসি আমি। সেটা হচ্ছে যে দেখো এখানে প্রথমে আমরা জানবো আসলে ফাংশন কি, তাই না? ফাংশন আমরা চ্যাপ্টার 1 এর এতেই করেছি, সেখান থেকেই তোমরা ফাংশনের বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরও জাস্ট একটু বলি যে ফাংশনের মানে প্রতিটি এক্স এর জন্য একটি মাত্র ওয়াই থাকবে। অর্থাৎ আমরা আমাদেরকে যদি এরকম কোনো সমীকরণ দেওয়া থাকে, ধরো যে আমাদের এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 2x + 1, এটা একটা হচ্ছে কি ফাংশন। এই ফাংশনের ক্ষেত্রে আমরা এখানে দেখো, এখানে লিখছি যে y ইকুয়াল এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স যেটা সেটাই হচ্ছে কি y। আর এখানে এই x এর মান কি পরিবর্তনশীল। আমাদেরকে যদি প্রশ্নতে বলে দেয় যে x এর মান তোমার 1 2 3 হবে কিংবা কোনো ব্যবধি দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা x এর মান বসাবো, এখানে বসায় দেখবো যে y এর একটা অনন্য মান পাচ্ছি। অর্থাৎ ধরো যে x এর মান যদি এখানে 1 বসাই, সেক্ষেত্রে আমরা পাই কি যে 2 × 1 + 1 ইকুয়াল হচ্ছে কি 3। y এর মান কি পাইলাম আমরা? 3 পাইলাম। আবার যদি এই x এর ভ্যালু যদি আবার 2 বসাই, তাহলে 2 × 2 + 1 মানে কি 5, তাহলে y এর মান কি পাচ্ছি আমরা? 5 পাচ্ছি। এটাই মূলত আমাদের হচ্ছে ফাংশনের একটা হচ্ছে ন্যূনতম কনসেপ্ট আর কি। যদিও আমরা ফাংশন নিয়ে এর আগের যে চ্যাপ্টার সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছি। এরপরে আসো আমাদের গ্রাফ নিয়ে কথা বলবো আমরা, যে ফাংশনের লেখচিত্র। হ্যাঁ, তো এই লেখচিত্রে তো আমরা হচ্ছে কি করে থাকি, মূলত লেখচিত্র আমাদের প্রয়োজন কেন হয়, এই বিষয়গুলো আমরা একটু দেখব। যে গ্রাফ মানে হলো একটি সমীকরণকে ছবি দিয়ে প্রকাশ করা, আর কোনো কারণ নেই। মানে আমাদের যদি একটা ফাংশন, ধরো যে এটা একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে তোমার ধরো যে এক্স, তাহলে এটা y ইকুয়াল এক্স লিখতে পারি। এই যে y ইকুয়াল এক্স, এটা একটা কি ফাংশন অথবা একটা সমীকরণ, এটাকে গ্রাফের মাধ্যমে প্রকাশ করাটা হচ্ছে কি গ্রাফের কাজ, মানে ছবি দিয়ে প্রকাশ করাটা হচ্ছে কি গ্রাফের কাজ। এতে বোঝা যায় কি যে এক্স এর যদি আমরা কোনো মান পরিবর্তন করি, ধরো যে এক্স এর মান প্রথমে 1 নিলাম, সেক্ষেত্রে y কতটুকু বাড়তেছে কিংবা কমতেছে। হ্যাঁ, মানে এক্স এর মানের পরিবর্তনের সাথে তোমার y এর মান কি হয়? পরিবর্তন হয়। এটা এখানে বলা হয়েছে যে এতে বোঝা যায় এক্স বদলালে ওয়াই কিভাবে বদলায়, এটা মূলত হচ্ছে কি গ্রাফের মাধ্যমে আমরা বুঝতে পারি।
এরপরে আসো যে কার্তেশিয়ান সমতল, অর্থাৎ আমরা গ্রাফ যেখানে অঙ্কন করি সেটাকে আমরা বলতেছি কার্তেশিয়ান সমতল। এখানে আমরা কি করব, এখানে বলে দিচ্ছি গ্রাফ আঁকার জায়গা। এখানে মূলত আমাদের হচ্ছে দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ, আমরা বলে থাকি এটা হচ্ছে এক্স অক্ষ, হ্যাঁ এক্স অক্ষ, আর উপর দিকে আমরা একটা অক্ষ নেই, সেটা মনে রাখো এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। ওয়াই অক্ষর উপরটা হচ্ছে ধনাত্মক, আর নিচ যেটা এটা হচ্ছে ওয়াই প্রাইম। যদি আমরা চিন্তা করি তাহলে এটা ঋণাত্মক অংশ, এটা হচ্ছে আমাদের ধনাত্মক অংশ, আর এই পাশ বাম পাশটা হচ্ছে ঋণাত্মক অংশ। ওকে, এখানে আমাদের যে বিন্দু এটা হচ্ছে 0 0 বিন্দু, আমাদের 0 0 বিন্দু। এখানে তোমার ধনাত্মক দিকে 1 2 3 আর ঋণাত্মক দিকে -1 -2 -3, এইভাবে কি চলে। ওকে, এরপরে দেখো, আসলে এই বিষয়গুলো তোমরা আগে থেকে জানো, তারপরে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আর কি, মনে করাই নিচ্ছি। এরপর হচ্ছে বিন্দু। মূলত আমরা এখানে অনেকগুলা বিন্দু দিয়ে আমরা একটা কি করি, লেখচিত্র অঙ্কন করি। আসলে বিন্দুরা কি জিনিস, একটি বিন্দু লেখা যায় এভাবে যে x, y। ধরো আমি একটা বিন্দু এখানে দিলাম যে এটা একটা বিন্দু। এখন এই বিন্দুর অবস্থান কোথায় এটা কিভাবে তুমি বুঝবা, এই বিন্দুর অবস্থান কোথায় এটা কিভাবে বুঝবা? সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করি, ধরো যে সাপোজ আমি তোমাকে বললাম বা তুমি কাউরে জিজ্ঞেস করছো যে এই ভাইয়া শোনো, রহিমের বাসাটা কোথায় অথবা করিমের বাসাটা কোথায়। সেই ক্ষেত্রে তুমি যারে জিজ্ঞেস করছো সে একটা অ্যান্সার দিবে, কি বলবে বলো তো? বলবে যে ভাইয়া তুমি এখান থেকে পূর্ব দিকে ধরো যে 1 কিলোমিটার যাবা, সেখান থেকে হচ্ছে আবার দক্ষিণ দিকে 1 কিলোমিটার যাবা, গেলে যে বাসাটা পাবা সেটা হচ্ছে কি রহিমের বাসা। এটা একভাবে বলা হয়। আর গ্রাফের ক্ষেত্রে আমরা হচ্ছে কি করি, স্থানাঙ্ক দিয়ে, আমরা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা হচ্ছে প্রকাশ করি। সেটা কি, ধরো যে আমার এটা একটা গ্রাফ, এইদিকে এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু। এই বিন্দুটা মনে করো যে ওখানে না থেকে, সরি, ধরো এটা একটা গ্রাফ, এখানে হচ্ছে তোমার মূল বিন্দু অর্থাৎ 0 বিন্দু, এদিকে 1, এদিকে 1, এদিকে 2, এখানে 3, এখানে 2, এখানে হচ্ছে 3। এখন এখানে একটা বিন্দু আছে, তো এই বিন্দুটা দেখবো যে এদিক থেকে এক্স, ধরো যে এই বিন্দুটা এখানে আসছে, ধরো যে এক্স 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 অক্ষের দিকে 3 ঘর, আর উপরে ওয়াই অক্ষের দিকে ধরো যে 2 ঘর গেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে 3,2 বিন্দু। অর্থাৎ এখানে যে বিন্দুর অবস্থান সেটা হচ্ছে কি 3,2। তার মানে কি, এই যে 3 এটা হচ্ছে এক্স অক্ষের মান, আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষের মান। ওকে, সেটা বলা হয়েছে যে একটি বিন্দু লেখা হয় এইভাবে যে এক্স, ওয়াই আকারে। তো প্রথম যে মানটা সেটা অবশ্যই এক্স এর ভ্যালু, অর্থাৎ এক্স এর দিকে 3 ঘর যাবে এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে কি যাবে 2 ঘর যাবে। এটাকে এভাবে লেখা হয়। যেমন এটা হচ্ছে, আমরা যদি এটার কথা চিন্তা করি, 2,3 কথা চিন্তা করি, তাহলে ধরো যে আমাদের একটা বিন্দু আছে এই জায়গায়, এটা হচ্ছে কি 2,3 বিন্দু। এই জায়গাটা কি 2,3 বিন্দু। তাহলে কি হবে যে তোমার এক্স অক্ষের দিকে 2 ঘর গেছে, সেখান থেকে সে ওয়াই অক্ষের দিকে কত ঘর গেছে, 3 ঘর গেছে। ওকে, তাহলে মানে ডানে 2 ঘর, এটা হচ্ছে কি এক্স এর ভ্যালু এটার ক্ষেত্রে, আর উপরে 3 ঘর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। ওকে, আশা করছি তোমরা বিন্দুর কনসেপ্টটাও ক্লিয়ার হইছো, যদিও তোমরা জানো। এরপর গুরুত্বপূর্ণ একটা বিষয়, ধরো যে আমাদের ম্যাথ করার সময় অনেক কিছু লাগবে। অনেক সময় আমরা বলবো, অনেক সময় কিছু বিন্দু দিয়ে বলবো যে এটা একটা হচ্ছে রেখাংশ, অনেক সময় বলবো এটা একটা সরল রেখা, অনেক সময় এটাকে বলবো যে এটা একটা রশ্মি। তো এই বিষয়গুলো যখন আমাদের আসবে তখন যেন মাথার উপর দিয়ে না যায়, এই জন্য আমরা আগে থেকে জানবো যে আসলে রেখাংশ কি, সরল রেখা কি, রশ্মি কি, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তো দেখো, রেখাংশ অর্থাৎ শুরু, রেখাংশের ক্ষেত্রে শুরু এবং শেষ থাকবে। ধরো যে রেখাংশ হবে এরকম বদ্ধ ব্যবধি দ্বারা, হ্যাঁ, এর যে শুরু আছে শেষও আছে, এটাকে বলা হবে রেখাংশ। যেমন তোমাকে বলা হইলো যে একটা সেটের ক্ষেত্রে মান তোমার 1 2 3, হ্যাঁ, 1 থেকে শুরু হয়েছে 3 পর্যন্ত গেছে। অথবা তুমি যদি মনে করো যে এটা বাদ দাও, তুমি ব্যবধি চিন্তা করো, বদ্ধ ব্যবধির ক্ষেত্রে চিন্তা করতে হবে তোমাকে
যে তোমার ভ্যালু হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত বদ্ধ ব্যবধি, সেই ক্ষেত্রে হবে কি তোমার বিন্দুর শুরু কি, ধরো যে এটা হচ্ছে এই জায়গাটার মান হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4, এরপর এই জায়গাটার ভ্যালু হচ্ছে 5। হ্যাঁ, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে গ্রাফ একটু পরে আমরা ম্যাথ পাবো, সেগুলাতে আমরা হচ্ছে লিখবো যে রেখাংশ কিংবা রেখা কিংবা সরল রেখা, সেগুলাতে গিয়ে আমরা এই বিষয়গুলা পাবো আর কি। তো যদি এরকম হয় সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো, রেখাংশ বলবো। এরপরে দেখো রশ্মি যার শুরু আছে শেষ নাই, অর্থাৎ তোমার ধরো ধরো যে 2 থেকে শুরু হয়েছে, এ যাইতেই আছে যাইতেই আছে যাইতেই আছে, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি, রশ্মি। কি বলবো বলো তো, রশ্মি। এরপর হচ্ছে সরল রেখা, এটা সবাই অভ্যস্ত আমরা সরল রেখা দেখে। সরল রেখার ক্ষেত্রে শুরুও থাকবে না শেষও থাকবে না, অর্থাৎ সে হচ্ছে কি এই মানে ডান দিকেও বাড়বে বাম দিকেও বাড়বে। হ্যাঁ, ধরো যে এখান থেকে শুরু হয়েছে, সে এইদিকে যতটুকু বাড়বে এইদিকেও ততটুকু বাড়বে, মানে দুই পাশে সে কি করবে, বাড়তেই থাকবে। তার এটা হচ্ছে কি সরল রেখা, অর্থাৎ শুরু এবং শেষ কোনোটাই তার আমরা কি পাবো না। ওকে, তাহলে আশা করছি তোমরা তিনটা বিষয় ক্লিয়ার হয়েছে, একটা হচ্ছে রেখাংশ, একটা রশ্মি এবং সরলরেখা। অর্থাৎ সরলরেখার ক্ষেত্রে শুরু এবং শেষ থাকবে না, রেখাংশের ক্ষেত্রে শুরু এবং শেষ থাকবে, আর রশ্মির ক্ষেত্রে শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই, সেটা হচ্ছে আমাদের রশ্মি। এরপরে আসো ঢাল। ঢাল মানে কি, খাড়া। কি বলতো, ঢাল মানে হচ্ছে খাড়া। তো আমরা এই ঢালের ক্ষেত্রে আমরা ঢালকে মূলত এম দ্বারাই প্রকাশ করে থাকি। মূলত একটা গ্রাফ ধরো, এটা একটা গ্রাফ। এই গ্রাফের ক্ষেত্রে তোমার হচ্ছে এই ঢালের সাথে আবার এই ঢালকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, ঢালের সাথে আবার হচ্ছে একটা কি কার সম্পর্ক আছে বলো তো, ট্যানের সম্পর্ক আছে। কিসের বলো, ট্যানের। একটু পরে আমরা অবশ্য পাবো। ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে তোমার ভাইয়া লম্ব ভাগ ভূমি। ভূমি কি বলতো, ভূমি। তো এখানে যে এক্স অক্ষ যেটা, আমরা এটাকে কি বলি, এটাকে ভূমি বলি। আর এটা ওয়াই অক্ষ যেটা, এটাকে আমরা হচ্ছে লম্ব হিসেবে চিন্তা করতে পারি। তাহলে ভূমি আর কি লম্ব। সেক্ষেত্রে এমটা দেখো যে এম ইকুয়াল হচ্ছে কি তোমার tan থিটা না, হ্যাঁ tan থিটা ইকুয়াল লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে এম ইকুয়াল হয়েছে কি, এম এর পরিবর্তন, এই ওয়াই এর পরিবর্তন, মানে ওয়াই এর পরিবর্তিত যে মানটা হচ্ছে সেটা উপরে থাকবে, আর ডিভাইড বাই এক্স পরিবর্তিত মান সেটা হচ্ছে নিচে থাকবে। এই কারণে আমরা অনেক সময় লিখতে পারবো যে এম ইকুয়াল হচ্ছে কি tan থিটা। ওকে, tan থিটা। তাহলে এখান থেকে আমরা অনেক সময় ঢাল এভাবেও নির্ণয় করতে পারবো। ওকে, এরপরে আসো ঢাল আর ডিগ্রির মধ্যে সম্পর্ক। আমরা একটু পরে একটা ফার্স্ট যে ম্যাথ, সেই ম্যাথটাতে আমরা দেখবো যে ঢাল সেখান থেকে আমরা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করব, সেখান থেকে আমরা হচ্ছে কি করব, গ্রাফ অঙ্কন করব। তো সেই বিষয়টা দেখবো। এই যে কারণে আমি এটা দেখাচ্ছি যে ঢাল আর ডিগ্রির মধ্যে একটা সম্পর্ক আমাদের জানা প্রয়োজন। তাহলে ঢাল ও কোণের মধ্যে সম্পর্ক সেটা কি, যে এম ইকুয়াল ট্যান থিটা। কিভাবে এটা হইলো আমি তোমাদেরকে দেখাইলাম উপরেই। এখন এই থিটাটা কেমন থিটা, এই থিটাটা হচ্ছে যে রেখাটি ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণে ঝুঁকে আছে। ধরো যে আমরা ঢাল দ্বারা যখন আমরা হচ্ছে কোনো তোমার হচ্ছে গ্রাফ অঙ্কন করব, সেই ক্ষেত্রে ধরো যে এটা একটা গ্রাফ, ধরো যে এটা একটা গ্রাফ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মূল বিন্দু, 0 0 বিন্দু, এটা মনে করো যে মূল বিন্দু। তো এটা হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এদিকে যদি হয় তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এদিকে হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর নিচের দিকে কি ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তো এই থিটাটা হচ্ছে সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই থাকবে। ধরো যে তোমার এম এর মান যদি 1 হয়, সেক্ষেত্রে তোমার হচ্ছে কোণটা 45 ডিগ্রি হয়, আমরা একটু পরে পাবো অবশ্য। তো সেই ক্ষেত্রে কি এদিকে যাবে। যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে আমরা আবার উল্টা ভাবে একটা হিসাব করব, সেটা হচ্ছে এরকম যে ঋণাত্মক যদি হয় তোমার এম এর মান, অর্থাৎ ঢাল যদি ঋণাত্মক হয়, সেক্ষেত্রে থিটাটা হবে, এটা একটু নোট করে নেবা, এখানে আমি ওঠাই নাই। সেক্ষেত্রে হবে আমাদের 180 ডিগ্রি মাইনাস তোমার হচ্ছে tan ইনভার্স 1। অবশ্যই আমরা হচ্ছে পরম মানের মধ্যে এম লিখবো। হ্যাঁ, পরম মান এম, সেক্ষেত্রে মানটা তখন ধনাত্মক হিসাবে কাউন্ট হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে আমরা তখন এটা কি করব, হিসাব করব। ওকে, তো এটা একটু মাথায় নিতে হবে। এরপরে হচ্ছে
সরল রেখা সম্পর্কে তোমাদেরকে আগেই ধারণা দিয়েছি, তারপরও আমরা আরেকবার একটু দেখবো। এখানে তিনটা মূলত রেখা নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে প্যারাবোলা, একটা হচ্ছে হাইপারবোলা। হ্যাঁ, এই তিনটা বিষয় নিয়ে আমরা একটু দেখবো, এবং এই তিনটা বিষয়ে ঘুরে ফিরে আমরা এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সব জায়গাতে এই তিনটার আমরা হচ্ছে প্রয়োগ পাবো। কোথাও বলবো যে সরল রেখা, কোথাও বলবো এটা প্যারাবোলা, কোথাও বলবো এটা হচ্ছে হাইপারবোলা। ওকে, এইভাবে আমরা কি করব, আমাদের ম্যাথগুলাতে ব্যবহার পাবো। তো কোনো একটা সমীকরণ দেখে কিংবা কোনো একটা ফাংশন দেখে আমরা প্রথমেই আমাদের মাথায় যেন আসে যে আসলে এটা একটা সরল রেখা। সরলরেখা চেনার উপায় কি? সরলরেখা চেনার উপায় হচ্ছে, সরলরেখার সমীকরণটা মূলত এই আকারের হবে, যে এটা এরকম হইতে পারে যে y ইকুয়াল তোমার x, এটা একটা সরলরেখা। এটা কি একটা সরলরেখা? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে তোমার যে চলকগুলা আছে এই চলকগুলো একটা অপরটার সাথে গুণ অবস্থায় নেই, মানে কখনো তোমার হচ্ছে x আর y এই অবস্থায় থাকবে না সরলরেখার ক্ষেত্রে, অথবা x ডিভাইডেড বাই y এই অবস্থাতেও তারা থাকবে না, এই অবস্থাতেও থাকবে না, এই অবস্থাতেও তারা থাকবে না। কি অবস্থায় থাকবে? যে y ইকুয়াল x অথবা x ইকুয়াল y, এবং সেগুলার যে পাওয়ার, সে পাওয়ার গুলা হচ্ছে এক করে হবে, অর্থাৎ এগুলো হচ্ছে মাথায় কি থাকবে, এক থাকতে পারে, এর বেশি কোনো কিছু থাকবে না। এই ধরনের সমীকরণ গুলাকে আমরা বলবো কি, সরল রেখার সমীকরণ। কিসের সমীকরণ? সরল রেখার সমীকরণ। ধরো এরকম আছে যে y ইকুয়াল 3x প্লাস 5, এটা একটা সরলরেখার সমীকরণ। ধরো এরকম আছে যে y ইকুয়াল মাইনাস হাফ x, এটা একটা সরলরেখার সমীকরণ। ধরো যে এরকম আছে তোমার y ইকুয়াল প্লাস মাইনাস 3x, এটা একটা কি কিসের সমীকরণ বলো তো? সরল রেখার সমীকরণ। ওকে, এটা আশা করছি তোমরা মনে রাখতে পারবা। দেন আমরা এখানে কিছু সরলরেখার উদাহরণ নিয়েছি, এগুলো হচ্ছে সরলরেখার একটা উদাহরণ। এরপর হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার একটা কনসেপ্ট তোমাদের জানা দরকার। আমরা একটা ম্যাথ করতে গেলে দেখব, প্রথমে বলবো ফাংশনটাকে বলবো যে ভাইয়া এটা হচ্ছে একটা সরলরেখার ফাংশন বা সমীকরণ। এরপরে বলবো যে ঠিক আছে, এটা যেহেতু সরলরেখার ফাংশন, যদি একটা সমীকরণ হয়, তো ধরো যে তুমি বুঝতে তো সরলরেখা এভাবে আঁকতে হয়, হ্যাঁ এভাবে আঁকতে হয়। এখন তোমার এটা গ্রাফ, এটা একটা গ্রাফ। এই গ্রাফের ক্ষেত্রে তোমার তো হচ্ছে বিন্দুর মাধ্যমে তো আমরা হচ্ছে গ্রাফটা অঙ্কন করে থাকি, তাই না? এখন সরলরেখা, তুমি এখন সরলরেখাটা গ্রাফে কি এইভাবে বসাবা, নাকি এইভাবে বসাবা, নাকি এখান থেকে এইভাবে বসাবা? এটার জন্য আমাদেরকে আবার চিন্তা করতে হবে যে ঢালের কনসেপ্টে। হ্যাঁ, এটার জন্য চিন্তা করতে হবে কিসের কনসেপ্টে বলো তো? ঢালের কনসেপ্টে। আর যখন সরাসরি আমরা হচ্ছে বিন্দু পাবো, সেই বিন্দু দিয়ে আমরা হচ্ছে প্রতিস্থাপন করতে পারি। কিন্তু বিন্দু না নিয়ে যদি আমাদের এরকম হয় কখনো, সেক্ষেত্রে আমরা সেই গ্রাফটাকে কিভাবে অঙ্কন করব? এর কারণে আমরা হচ্ছে এটা এখন চিন্তা করবো যে আসলে সরলরেখা পাইলাম, এখন এটা হচ্ছে মূল বিন্দুগামী কিনা। যদি মূল বিন্দুগামী হয় তাহলে মূল বিন্দুগামী আমরা হচ্ছে অঙ্কন করবো এইভাবে, এভাবে মূল বিন্দুগামী অঙ্কন করে দিব। কারণ মূল বিন্দুগামী কিভাবে বুঝবো? মূল বিন্দুগামী বোঝার জন্য বিষয় হচ্ছে যে মূল বিন্দু কাকে বলা হয়। মূল বিন্দু বলা হয় এটাকে, হ্যাঁ এটা ধরো যে এই জায়গাটা, মানে যেখানে তোমার এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, এরকম বিন্দুকে বলা হয় মূল বিন্দু। এই যে এখানে যে বিন্দুটা দিছি, এখানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, তাহলে এটাকে বলা হচ্ছে মূল বিন্দু। আর মূল বিন্দুগামী কি? এই যে এই বরাবর দিয়ে, অর্থাৎ এই বিন্দুকে টাচ করে যদি কোনো কিছু যায়, তাহলে সেটাই হবে কি? মূল বিন্দুগামী। তার মানে কোন রেখা, কোন সরলরেখা মূল বিন্দুগামী হওয়ার জন্য শর্ত হচ্ছে কি, যে এক্স এর মান 0 বসায় সেটা যদি ওয়াই এর মানও 0 পায়, তাহলে সেটাকে বলা হয় মূল বিন্দুগামী। ধরো যেখানে একটা সমীকরণ দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল এম এক্স, হ্যাঁ তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি এটা একটা হচ্ছে সরলরেখার সমীকরণ। তাহলে যদি সরলরেখার সমীকরণ হয়, এখন আমরা এটাকে দেখবো যে আসলে এটা মূল বিন্দুগামী কিনা। মূল বিন্দুগামী যদি হয় তাহলে মূল বিন্দুগামী আমরা বলবো। তো আমি একটু আগে কি বললাম, যে এক্স এর মান যদি আমরা 0 বসাই, তাহলে 0 এর সাথে এম গুণ করলে 0 হয়, তার মানে আলটিমেটলি ওয়াই এর মানও কি হচ্ছে? 0 হচ্ছে। কখন? যখন কিনা আমি এক্স এর ভ্যালু 0 পাচ্ছি। তাহলে এই ধরনের সমীকরণগুলো হয় কি? মূল বিন্দুগামী সমীকরণ। কি সমীকরণ বলতো? মূল বিন্দুগামী সমীকরণ। কখন? যখন কিনা আমি এক্স এর ভ্যালু 0 বসাই, ওয়াই এর ভ্যালু কি পাবো? 0 পাবো। আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। এরপর আসো প্যারাবোলা। প্যারাবোলার ক্ষেত্রে কি হবে, যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার টাইপের জিনিস
থাকবে আমাদের সমীকরণে, y ইকুয়াল এক্স স্কোয়ার। এই আকারের সমীকরণগুলোকে আমরা বলবো কি বলতো, প্যারাবোলা। অথবা এরকমও থাকতে পারে তোমাদের যে y স্কোয়ার ইকুয়াল এক্স, অর্থাৎ একটা চলক বর্গ হবে আর একটা চলক কি হবে না, তোমার হচ্ছে বর্গ হবে না, এবং এটার পাওয়ার 1 হবে 1। হ্যাঁ, কোনো একটা চলকের পাওয়ার যদি থাকে সেক্ষেত্রে আরেকটা চলকের কি থাকবে বলতো, পাওয়ার থাকবে না। এই ধরনের সমীকরণগুলোকে আমরা কি বলবো, প্যারাবোলা বলবো। ওকে, এরপরে হচ্ছে অধিবৃত্ত হাইপারবোলা, যেটা সেটার ক্ষেত্রে হচ্ছে কি তোমাদের আকারটা এরকম থাকে, এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে কোনো একটা মান দেওয়া থাকতে পারে, অথবা তোমার এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, কিংবা এখানে তো মূলত এ বি এগুলো তো ধ্রুবক মান, ঠিক আছে, এরকম থাকবে আর কি। এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি তোমার 1, অথবা এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস 1, অথবা তোমার এরকমও থাকতে পারে যে ওয়াই ইকুয়াল 1 ডিভাইডেড বাই এক্স। হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়, এক্স ওয়াই ইকুয়াল কি হয় 1 হয়। যদি এই আকারের সমীকরণগুলো থাকে সেগুলাকে বলবো আমরা কি, হাইপারবোলার সমীকরণ। ওকে, কি বলবো বলতো, হাইপারবোলার সমীকরণ। আশা করছি তোমরা হচ্ছে এই বিষয়গুলো এখন বুঝতে শিখবা, অথবা তোমাদের মাথায় গেঁথে গেছে। আমরা হচ্ছে এখন আমাদের এই চ্যাপ্টারের যে ম্যাথ, সেই ম্যাথগুলো করব, এবং সেই ম্যাথগুলো করতে গেলে আমি এতক্ষণ যে বেসিক বিষয়গুলো তোমাদেরকে একটু টাচ দিলাম, সেই বিষয়গুলো আমরা হয়তোবা পাবো, এবং পাওয়ার পর আমাদের মনে হবে যে না, একটু আগে আমরা এগুলা শিখে আসছি, আমাদের সহজ মনে হবে। আর যারা আগে থেকে এগুলা জানো তারা তো জানোই। ওকে, তাহলে আমরা এখন আমাদের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার হচ্ছে মূল প্রশ্নতে চলে যাবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা একটা প্রশ্ন দেখি, যদিও প্রশ্নটা আমাদের কখনো কোনো পরীক্ষায় আসে নাই, তারপর আমরা যেহেতু এই চ্যাপ্টারটা শুরু করতেছি সেহেতু আমরা দেখবো। তোমরা চাইলে স্কিপ করতেও পারো, আর না চাইলে দেখতেও পারো, সমস্যা নেই, তবে আমার মনে হয় যে এটা দেখা দরকার। প্রথম প্রশ্ন আমাদেরকে বলছে যে এফ যেন আর থেকে আর একটি ফাংশন, ফাংশনটা কেমন বলে দেওয়া হয়েছে গঠন, যে এফ অফ এক্স ইকুয়াল এক্স দ্বারা সংজ্ঞায়িত। তাহলে এফ এর লেখচিত্র অঙ্কন করো, অর্থাৎ আমাদের ফাংশনটার লেখচিত্র অঙ্কন করতে হবে। এখন বিষয় হচ্ছে এখানে আমাদের কি দেওয়া আছে বলতো, এফ অফ এক্স কি আছে বলো, এফ অফ এক্স। আর আমরা কি জানি যে যাহা এফ অফ এক্স তাহাই কি ওয়াই। ওকে, কি বলি বলতো, যে এফ অফ এক্স যেটা সেটা কি ওয়াই। এখন ওয়াই ইকুয়াল কি হচ্ছে আমাদের এক্স। এই ধরনের একটা আমাদের কি করতে হবে, এই ফাংশনের ক্ষেত্রে আমাদের একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। তো চলো আমরা লেখচিত্র অঙ্কন করা শুরু করি। তো বইয়ের যে অ্যান্সারটা আমি এটা যদি হাতে লিখতে দিতাম অনেক সময়ের প্রয়োজন হইতো, এ কারণে আমি হাতে লিখতেছি না। এখানে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা লাইন তোমাদেরকে চুলচেরা বিশ্লেষণ করে ইনশাল্লাহ তোমাদেরকে শেখানো হবে। ওকে, তাহলে এখানে দেখো প্রথমে সমাধান, যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স যেটা আছে সেটা উঠাই নিছি। এরপর হচ্ছে বা চিহ্ন দেওয়া হয়েছে, দেওয়ার পর এই যে এফ অফ এক্স যেটা, এটাকে আমরা কি বলতে পারি, ওয়াই বলতে পারি, এই কারণে ওয়াই লেখা হয়েছে, ওয়াই ইকুয়াল এক্স। তাহলে ওয়াই ইকুয়াল কি হচ্ছে, এক্স হচ্ছে। আমি যদি একটু জুম করে নেই, দেখো তাহলে যেটা এফ অফ এক্স সেটা হচ্ছে কি তোমার হচ্ছে ওয়াই, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল কি লিখতে পারলাম, ওয়াই লিখতে পারলাম। আর এই এফ অফ এক্স ইকুয়াল কি দেওয়া ছিল, এক্স দেওয়া ছিল, তার মানে ওয়াই ইকুয়াল কি এক্স, সেটাই এখানে লেখা হয়েছে। ওকে, সেটাই এখানে লেখা হয়েছে। তাহলে এটা একটি মূল বিন্দুগামী সরলরেখা। এই যে প্রথম একটা কথা আসলো যে এইটা একটি কি মূল বিন্দুগামী সরলরেখা। আমরা তো একটু আগে দেখছি যে সরলরেখার সমীকরণ কেমন হয়, সেখানে দেখছি যে এক্স আর ওয়াই এর যদি পাওয়ার যদি তোমার হচ্ছে 1 1 করে থাকে তাহলে সেটা একটা সরলরেখার সমীকরণ। আর এক্স এর ভ্যালু যদি আমরা 0 বসাই, এক্স এর ভ্যালু 0 বসাইলে ওয়াই এর ভ্যালু যদি কি হয় 0 হয়। অর্থাৎ দেখো আমাদের সমীকরণ ছিল ওয়াই ইকুয়াল এক্স, এখন এক্স এর মান আমরা 0 বসাচ্ছি, তাহলে ওয়াই ইকুয়াল এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে আলটিমেটলি কি পাইলাম, ওয়াই এর ভ্যালু 0 পাইলাম। তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই কারণে এটা বলা হয়েছে যে একটি মূল বিন্দুগামী সরলরেখা। এখন এই রেখাটির হচ্ছে ঢাল কত, এই সরলরেখাটির ঢাল কত সেটা আমাদেরকে এখন দেখতে হবে। দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, চিত্রের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধরো
যেটা আমাদের লেখচিত্র, এইদিকে হচ্ছে এক্স, এইদিকে হচ্ছে ওয়াই। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। ওকে, এখন ঢাল, ঢাল ইকুয়াল কি এম। এম মানে কি ঢাল। এই ঢাল ইকুয়াল হচ্ছে কি এক্স এর পরিবর্তন, অর্থাৎ এক্স এর যে ভ্যালু সেগুলো বসবে, আর এখানে কি ওয়াই এর যে ভ্যালু সেগুলা বসবে। তো এখানে দেখো এক্স যদি আমরা হচ্ছে 1 বাড়াই, এক্স এর ভ্যালু যদি 1 নেই, তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মানও 1 হবে। এক্স এর ভ্যালু যখন হচ্ছে 1, তখন হচ্ছে ওয়াই এর ভ্যালু কত? তখন ওয়াই এর ভ্যালু এখানে 1। কারণ কি আমাদের যে ফাংশন, এই ফাংশনে ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু আমি 1 নিলে ওয়াই এর ভ্যালু 1 হয়। তাহলে এখানে তুমি যদি এক্স এর ভ্যালু যদি তুমি 1 নাও, তাহলে ওয়াই এর ভ্যালু 1, তার মানে এম এর ভ্যালু কত? 1। এবার তুমি আসো এক্স এর ভ্যালু 2 নিছো, তাহলে এক্স এর ভ্যালু এখানে 2 বসাও। ওয়াই এর ভ্যালু কি নিছো তুমি? এক্স এর ভ্যালু যদি 2 বসাও এখানে, এক্স এর ভ্যালু আবার 2, তাহলে ওয়াই এর ভ্যালু আলটিমেটলি কি 2 তাহলে উপরে 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2 মানে কি 1। এক্স এর ভ্যালু তুমি আবার 3 নিছো, তাহলে এক্স এর ভ্যালু 3 নেওয়া মানে কি ওয়াই এর ভ্যালু 3, তাহলে এখানে 3, উপরেও কত 3, তাহলে 3 ডিভাইড বাই 3 মানে কি 1। তার মানে আমরা কি পাচ্ছি? ঢাল পাচ্ছি 1। কি পাচ্ছি বলতো? ঢাল পাচ্ছি 1। তাহলে এখন পর্যন্ত আমরা কি কি তথ্য পাইছি? এই ফাংশন থেকে একটা তথ্য পাইছি যে ভাইয়া এটা একটা সরলরেখার সমীকরণ। 2 নাম্বার ভাইয়া শুধু সরলরেখার সমীকরণ না, এই বেটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। 3 নাম্বার পাইলাম যে ভাইয়া এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এবং এর ঢাল কত বলতো? এই সমীকরণ আকার থেকে দেখতে পাচ্ছি যে এর ঢাল হচ্ছে কি 1। আর যদি ঢাল 1 হয়, তাহলে আমরা যে লেখ অঙ্কন করব, আমরা যে লেখটা অঙ্কন করব, সেই লেখটা অবশ্যই কি হবে? আমরা হচ্ছে যে সরলরেখা তো পাইছি, এটা হচ্ছে সরলরেখা, তাই না? যদিও একটু বাঁকা হচ্ছে, এবং সেটা হচ্ছে মূল বিন্দুগামী। এখন মূল বিন্দুগামী, এটা মূল বিন্দু, এটা হচ্ছে কি মূল বিন্দুগামী, এটা হচ্ছে মূল বিন্দু। এখন সরলরেখাটা মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী তো ভাই আমি এভাবে আঁকতে পারি, আমি এইভাবেও আঁকতে পারি, আমি এইভাবেও আঁকতে পারি, কিন্তু আলটিমেটলি আসলে হবে কোনটা? এখানে কোণের পরিবর্তন হচ্ছে না, দেখো তো। এই এক্স অক্ষের সাথে এখানে যে কোণের যত ডিগ্রি হবে, এই রেখার সাথে এক্স অক্ষের যে অক্ষটা আছে এটার সাথে এই কোণের ডিফারেন্সটা বাড়বে না? এখন তাহলে আলটিমেটলি আমার এখন টার্গেট হচ্ছে কি, যে আসলে আমার এই সরলরেখাটা কত ডিগ্রি কোণে কি হবে মূলবিন্দুর সাথে থাকবে, এক্স অক্ষের সাথে, অর্থাৎ এক্স অক্ষের সাথে আমার সরলরেখাটা কত ডিগ্রি কোণে আনত থাকবে, এইটা আমাদেরকে এখন দেখতে হবে। এইটা দেখার জন্য আমরা হচ্ছে কি ঢালে গেছি, এটার জন্য আমরা হচ্ছে ঢাল নির্ণয় করছি। ওকে, এটার জন্য কি নির্ণয় করছি বলতো? ঢাল নির্ণয় করছি। তাহলে প্রথম বিষয় কি, ফাংশন থেকে দেখে, ফাংশন দেখে আমি বুঝতে পারছি এটা একটা সরলরেখা। এরপরে সেখানে হচ্ছে এক্স এর ভ্যালু 0 বসায় দেখছি যে আমার ওয়াই এর ভ্যালুটা 0 আসে, তার মানে এটা হচ্ছে কি একটা মূল বিন্দুগামী সরলরেখা। এখন মূল বিন্দুগামী সরলরেখা আমি কিভাবে আঁকবো, সেটা আঁকার জন্য আমাকে এখন চিন্তা করতে হবে যে আসলে ডিগ্রি, কোণের একটা চিন্তা করতে হবে। তাহলে কোণ হইলে কোণটা কত ডিগ্রি কোণে রেখাটা যাবে। এখন কোণ পাইতে গেলে আমরা একটু আগেই দেখছি বেসিক কনসেপ্টে, সেটা কি যে ঢালের সাথে কোণের একটা সম্পর্ক আছে। তাহলে এখন ঢাল আমরা নির্ণয় করছি 1, তার মানে কি এটা হচ্ছে এম এর ভ্যালু। এই 1টা কিসের ভ্যালু? এম এর ভ্যালু। আর এম ইকুয়াল আমরা কি পাইছিলাম, যে এম ইকুয়াল পাইছিলাম আমরা, এম ইকুয়াল পাইছিলাম tan থিটা। এখন আমার কি দরকার হচ্ছে? থিটার মান দরকার হচ্ছে, অর্থাৎ কোণটা কত ডিগ্রি কোণে থাকবে। তাহলে থিটা মানে কি? থিটা মানে হচ্ছে তোমার এম এর ভ্যালু তো হচ্ছে ধনাত্মক, তাই না 1, তাহলে থিটা হচ্ছে তোমার tan ইনভার্স কি 1। থিটা মানে কি এখন? tan ইনভার্স 1। কারণ এখানে দেখো এই থিটা এই পাশে রাখো, ট্যানটাকে এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসা মানে কি 1 ডিভাইডেড বাই tan। আর এটাকে আমরা কি লিখতে পারি? আবার ইনভার্স আকারে লিখতে পারি। আশা করছি তোমরা এই বেসিক বিষয়গুলো বোঝো আর কি। তো এই কারণে আমরা লিখবো যে অর্থাৎ রেখাটি এক্স অক্ষের সহিত tan ইনভার্স 1 এই কোণে আনত থাকবে। এখন এটা তোমরা ক্যালকুলেটরে যদি হচ্ছে চাপো, তাহলে কি হবে? দেখবা যে 45 ডিগ্রি আসবে। কি আসবে বলতো? 45 ডিগ্রি আসবে। অর্থাৎ tan ইনভার্স 1 দিয়ে যদি 1 দিয়ে ইকুয়াল চাপো, অবশ্যই ডিগ্রি মোডে থাকতে হবে তোমাদের ক্যালকুলেটরটা, ডিগ্রি মোডে রাখবা।
এরপর হচ্ছে শিফট চাপে এখানে ট্যান যেটা আছে ট্যানের উপর ট্যান প্রেস করলে ট্যান ইনভার্স আসবে, এরপর 1, এরপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে ইকুয়াল দিবা, দেখবা যে এখানে হচ্ছে 45 ডিগ্রি নামে একটা কি আসবে, কোণ আসবে। দেখো দেখা যাচ্ছে কিনা, নাও দেখা যাইতে পারে, তোমরা হচ্ছে চাপে নিবা। তাহলে এখন আমরা দেখলাম যে আমার রেখাটা কি হচ্ছে 45 ডিগ্রি কোণে আনত হবে এক্স অক্ষের সাথে। তাহলে এই কারণে আমরা এখানে লিখছি যে অর্থাৎ ইকুয়াল 45 ডিগ্রি কোণে আনত রেখাটি অঙ্কন করা হইলো। রেখাটা কি এই পাশে দেখো অঙ্কন করা হয়েছে, এই পাশে দেখছো। তাহলে এটা আমাদের হচ্ছে, এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এই মূল বিন্দুতে গেছে কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি। এটা আমরা বের করে ফেলছি। তাহলে এই এই যে সরলরেখা যেটা, এটা হচ্ছে কি y ইকুয়াল x, এই কারণে আমরা লিখছি যে y ইকুয়াল x। খুব সহজ না? আশা করছি এই চ্যাপ্টারের বাকি যে ম্যাথগুলো আছে এই রিলেটেড আর কি এরকম, সেগুলো তোমরা পারবা। দেখো নিচে আমাদের আরো একটা ম্যাথ আছে, এই ম্যাথটাও আমরা দেখব। দেখার পর এখানে হচ্ছে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বড় প্রশ্ন হিসেবে আমাদের পরীক্ষায় মাঝে সাঝেই আসে, এবং এই প্রশ্নের এই একটা প্রশ্নের ভাষা তোমাদেরকে শিখাই দিলে এই চ্যাপ্টার আর কোনো ম্যাথের ভাষা তোমাদেরকে শিখাইতে হবে না বলে আমি বিশ্বাস করি, এবং তোমরা সবগুলো ম্যাথ নিজেরা করতে পারবা। তো আমরা হচ্ছে 2 নাম্বারটা একটু দেখি। 2 নাম্বার একই আগেরটার মতোই। এখানে বলা হয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এম এক্স দ্বারা কি সংজ্ঞায়িত, অর্থাৎ ফাংশন আমাদের হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে কি এম এক্স। এখন বলো তো এটা কিসের ফাংশন, মানে কেমন ফাংশন এটা দেখতে? সরলরেখার না, যে ভাই ওয়াই এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার 1, তার মানে এটা একটা সরলরেখার ফাংশন। আবার এটা হচ্ছে কি মূল বিন্দুগামী, কারণ কি এক্স এর ভ্যালু তুমি যদি হচ্ছে 0 বসাও তাহলে ওয়াই এর ভ্যালু কি পাও 0 বসাও, তাহলে এখানে যে ফাংশনটা আছে এটা কি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার ফাংশন। এখন বিষয় হচ্ছে এখানে দেখো যে এখানে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে এখানে যে এমটা যেটা দেওয়া হয়েছে, এখানে যে এম আছে এই এম এর ভ্যালু আবার দেওয়া হয়েছে যে এম ইকুয়াল প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2। এর জন্য এফ এর লেখচিত্র অঙ্কন করো। অর্থাৎ এখানে আমরা আগের যে প্রশ্ন সেখানে আমরা হচ্ছে একটা নিয়ে কাজ করছি, কি করছি বলতো, একটা বিষয় নিয়ে কাজ করছি। আর এখানে হচ্ছে আমাদের একটা বিষয় বলতে এম এর মান আমরা কি পাইছিলাম 1 পাইছিলাম, সে 1 দ্বারা আমরা একটা হচ্ছে কি রেখা অঙ্কন করে দিছি, মূল বিন্দুগামী রেখা একটা অঙ্কন করছি, হয়ে গেছে। কিন্তু এখানে হচ্ছে এম এর মান অনেকগুলো দেওয়া আছে। এখানে দেখো এই যে এম, এই এমটা কিন্তু ঢাল। দেখো আমরা যেটা লিখছিলাম যে এম ইকুয়াল হচ্ছে কি ওয়াই ডিভাইডেড বাই এক্স, হ্যাঁ এটার ক্ষেত্রেও সেম হচ্ছে। দেখো এখানে আমাদের ওয়াই ইকুয়াল এম এক্স আছে, তাহলে তোমার এই এম কে রাখো, এক্সটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে ওয়াই ডিভাইড বাই এক্স ইকুয়াল কি হচ্ছে এম হচ্ছে। তার মানে এম এর এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কি আমাদের এই ফাংশনের ক্ষেত্রে ঢাল। তো আমরা উপরে যে ম্যাথটা করছি সেই ম্যাথের ক্ষেত্রে এম এর একটা ভ্যালু দেওয়া ছিল বা একটা ভ্যালু আমরা হচ্ছে পেয়েছিলাম, সেই অনুযায়ী আমরা একটা রেখা অঙ্কন করে দিছি। আর এখানে এম এর অসংখ্য ভ্যালু দেওয়া আছে, সেই অসংখ্য ভ্যালুর জন্য আমাদেরকে কি করতে হবে বলতো, রেখাগুলো অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে মূল বিন্দুগামী হবে। কি হবে বলো, মূল বিন্দুগামী হবে। ওকে, তো সেইটা হচ্ছে খুব সহজ একটা ব্যাপার। এই কারণে আমরা আগের মতো কথাবার্তাগুলো বলে নেবো যে ধরি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এম এক্স, মানে যাহা এফ অফ এক্স তাহাই কি ওয়াই। তাহলে এবং আমাদেরকে দেওয়া আছে যে এম ইকুয়াল এটা, তাহলে এম ইকুয়াল যদি এটা হয় তাহলে ওয়াই এর জন্য, তাহলে ওয়াই ইকুয়াল এই যে এম এর জায়গায় আমরা এটা বসাবো, তাহলে এটা একটা ওয়াই ইকুয়াল এটা একটা, এটা মানে কি এম এর ভ্যালু হচ্ছে কি তোমার যে প্লাস মাইনাস 1, এই কারণে এখানে প্লাস মাইনাস এক্স হয়েছে, মানে প্লাস মাইনাস 1 এর সাথে যদি এক্স গুণ করো তাহলে এক্স হয় না, সেই এক্স এখানে। এবার হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে কি প্লাস মাইনাস 2x, এরপরে আর কি আছে, আর কিছু নাই। এখন এগুলাকে যদি তুমি এক্সপ্যান্ড করো, অর্থাৎ প্লাসের জন্য মান হিসাব করো এবং মাইনাসের জন্য মান হিসাব করো, হিসাব করে এটা আসছে দেখো ওয়াই ইকুয়াল হাফ এক্স, ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ এক্স। কারণ কি প্লাস মাইনাস হাফ মানে কি, মানে প্লাস হাফ মাইনাস হাফ, এই কারণে এগুলাকে এইভাবে লেখা হইছে। এগুলা কি বলতো মূল বিন্দুগামী, কারণ কি এক্স এর ভ্যালু তুমি 0 বসাইলে ওয়াই এর ভ্যালু 0 বসাবা পাবা প্রতিটা। দেখো এখানে এক্স এর ভ্যালু 0 বসাবা, ওয়াই এর ভ্যালু 0 পাবা, এক্স এর ভ্যালু 0 বসাবা, ওয়াই এর মান 0 পাবা,
এক্স এর ভ্যালু 0 বসাবা, ওয়াই এর মান কি পাবা? 0 পাবা। তার মানে আমরা প্রথম থেকে যে শিখে আসছি যে মূল বিন্দুগামী, এর হচ্ছে সরলরেখার যে কনসেপ্ট, মূল বিন্দুগামী সরলরেখার কনসেপ্ট, সেগুলো আমাদের এগুলো হচ্ছে কি এখন পান্তা ভাত। ওকে, তো এবং মূল বিন্দুগামী এবং এগুলা ঢাল কোন ঢাল কি কি? ঢাল হচ্ছে তোমার হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ, +1 -1, হচ্ছে +2 -2, যেগুলো আমাদের দেওয়া ছিল এম এর ভ্যালু হিসেবে, সেগুলো এখানে লেখা হয়েছে ঢাল বিশিষ্ট সরলরেখাগুলি অঙ্কন করে। সরলরেখা আমরা অঙ্কন করব আগের মতোই, আমাদের অন্য কোনো কনসেপ্ট নাই আর কি এখানে। তোমাদের হচ্ছে একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। ওকে, এখন তোমার হচ্ছে হিসাব করতে হবে, ক্যালকুলেটর জাস্ট চাপবা, এটা হচ্ছে এম এর ভ্যালু, তার মানে তোমার হচ্ছে tan ইনভার্স এম মানে কি হাফ। পজিটিভ হাফ নিবা একবার, একবার হচ্ছে নেগেটিভ হাফের ক্ষেত্রে হিসাব করতে হবে এভাবে যে 180 মাইনাস tan ইনভার্স তোমার হচ্ছে এখানে পজিটিভ হাফ বসবে তখন। হ্যাঁ, যখনই নেগেটিভ হাফ নিবা তখন মানটা এইভাবে হিসাব করতে হবে। যদি আমরা এইভাবে হিসাব করি তাহলে কত আসে দেখো, যে 180 মাইনাস tan ইনভার্স আমাদের 1/2, এটা হচ্ছে এটার ভ্যালু আসবে তোমার 153.43 এত ডিগ্রি। ওকে, আর আমাদের হচ্ছে পজিটিভ মান যেটা, সেটাতে কত আসবে বলতো? tan ইনভার্স 1/2, পজিটিভ ভ্যালুটাতে আসবে আমাদের হাফের যেটা পজিটিভ ভ্যালু সেটাতে আসবে এই যে এটা আসবে আমাদের হচ্ছে 26.56। এখন তোমাদেরকে একটু দেখাই, না দেখাইলে কেমন হয়। এখানে দেখো, আমাদের তো এটা আগে 180 ডিগ্রি করে রাখি। হ্যাঁ, ওকে, 180 ডিগ্রি। এখন আমাদের হচ্ছে পজিটিভ হাফের জন্য এম এর মান তোমার এম ইকুয়াল যখন হচ্ছে হাফ, তখন যেটা ছিল সেটা কি, তখন আমাদের মান হয়েছে 26 পয়েন্ট কত দেখলাম 56। আর যখন হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে -1/2, তখন আমাদের আসছিল তোমার 153 পয়েন্ট কত যেন ছিল, 53.56 বা সামথিং কোনো কিছু থাকবে আর কি। তো এখানে দেখো 26.56, এখানে এই তো 26, ধরো যে এইরকম একটা বিন্দু আমাদের রেখা, আর এটারই হাফ যেটা, এই হাফটাকে যদি আমরা উল্টাই নেই এই সাদাটাকে, তাহলে আমাদের কত হয়েছে বলতো? 153। ওকে, তাহলে এই যে এখানে যে আছে 150, এখানে আছে 150, 51, 52, 53 পয়েন্ট সামথিং, এই যে এরকম। যে ওকে করি, দেখো মানে আমাদের যে ঢালের যে হিসাব, সেই হিসাবটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই সবকিছু থাকবে। এই জায়গাটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে ওয়াই ইকুয়াল -হাফ এক্স, যে সমীকরণটা ছিল সেটার ক্ষেত্রে এইটা, আর এই জায়গাটা হচ্ছে ওয়াই ইকুয়াল তোমার হচ্ছে হাফ এক্স। ওকে, এখন এই ক্ষেত্রে তোমাদের এই চাঁদা দিয়ে তো এক পাশে আসছে, কিন্তু এটা তোমাদেরকে টানে দিতে হবে, এটা কিন্তু সরল রেখার সমীকরণ, তাহলে তোমার ডিরেক্ট এভাবে এটা আসবে, আর এটা কি যাবে? এই দিকে যাবে এভাবে। আমার হাত অতটা
সোজা না আর কি, হ্যাঁ এভাবে যাবে। তাহলে ঢাল যখন আমরা হিসাব করব, আমি বেসিক যে ক্লাস সেখানে কিন্তু দেখাইছিলাম থিটাটা কি হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের এই রেখাগুলা কি থাকবে, যে কোনো আনত থাকবে, সেটা হচ্ছে কি থিটার ভ্যালু ছিল। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক কিন্তু এই পাশে। এখন আমাদের যদি ওয়াই এর ভ্যালু ধনাত্মক হয় তাহলে উপরে, আর যদি ঋণাত্মক হয় তাহলে কি থাকবে, নিচের দিকে থাকবে। ঠিক আছে, সরলরেখাগুলা এভাবে আমাদেরকে অঙ্কন করতে হবে। যতগুলা ভ্যালু আছে আমরা সবগুলা ভ্যালু এভাবে কি করব, বের করব। এই কারণে দেখো, এই কারণে তোমাদের এই যে এখানে আমি কিন্তু এটা আঁকে দেখালাম, এটা আর এটা আঁকে দেখালাম, হ্যাঁ এইটা আর এটা তোমাদের আঁকে দেখাইলাম ওখানে। তো আরেকটা বিষয় তোমাদের প্রশ্ন আসে মাথায় মাঝে মাঝে, যে ভাইয়া এগুলা কি আমরা হচ্ছে গ্রাফ, যে গ্রাফ পেপার যেটা আছে সেটাকে কি অঙ্কন করব নাকি সাদা পেজে অঙ্কন করব? তো পরীক্ষায় তোমাদেরকে হচ্ছে গ্রাফ পেপার দেওয়া হবে না, আর তোমরা হচ্ছে কি করবে না, গ্রাফ পেপার টিচারের কাছে চাবেও না। জাস্ট এটা হচ্ছে তোমরা সাদা যে পেজ আছে সেই পেজে এত দূর পর্যন্ত তোমরা অ্যান্সার করবা, করার পর এটা হচ্ছে কি করবা, অঙ্কন করবা। দ্যাটস এনাফ, এর বেশি কোনো কিছু লাগবে না। ওকে, তাহলে এইভাবে তোমরা কি করবা, প্রতিটারই হচ্ছে মান বের করবা, যেমন আগেরটাতে যেভাবে করছি। তাহলে এখানে তোমার হচ্ছে tan ইনভার্স হাফ, এরপর হচ্ছে tan ইনভার্স তোমার হচ্ছে মাইনাস হাফ হইতে গেলে অবশ্যই এখানে কি হবে, 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স এটা হবে। এরপর হচ্ছে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে কি 45 ডিগ্রি, এই যে এটা হচ্ছে কি 45 ডিগ্রি, হ্যাঁ y ইকুয়াল x। এভাবে তোমরা হচ্ছে মানগুলো বের করবা। এগুলো কিসের মান বলো তো, থিটার মান। থিটার মান আমি 1 নাম্বার যে ম্যাথটা করাইছি একইভাবে, জাস্ট এখানে আমাদের অনেকগুলা কি করতে হবে, অনেকগুলো আমাদের সরলরেখা অঙ্কন করতে হবে। তো সরলরেখার ক্ষেত্রে মূল বিন্দু থেকে যে পাশে যাবে এটা এই পাশে গেলে এভাবে, এরপর হচ্ছে এটাই এইদিকে গেলে এভাবে, এইভাবে যাবে। এরপরে তোমার হচ্ছে কি, এই যে এটা আসছে না 153 পয়েন্ট সামথিং যেটা বললাম, চাঁদা দিয়ে মাপবা এগুলা, এভাবে এইভাবে যাবে। এরপর এই যে এটা এই হিসাব করে বের করবা, যত হবে তত এইখান থেকে উপরের দিকে যাবে। এভাবে হচ্ছে আর কি বিষয়গুলা, মানে সরল রেখা তো তোমার হচ্ছে চলতেই থাকবে, সামনের দিকে যতটা, সামনের দিকেও শেষ হবে না, শেষের দিকেও কি হবে না, শেষ হবে না। অর্থাৎ মূল বিন্দু থেকে তুমি শুধু যদি মনে করো যে ভাইয়া এটা আমার মূল বিন্দু, ভাইয়া এটা আমার মূল বিন্দু, এটা একটা সরলরেখা হলো, সরলরেখা এরকম হলো না, এদিকে যা যাবে এদিকেও তাই আসবে। এরপর হচ্ছে তোমার এদিকে যেভাবে যাবে এদিকেও সেইভাবে আসবে। এবার হচ্ছে তোমার এটা নিচের দিকে যদি এভাবে তুমি এখানে দাও, তাহলে এটা আবার বর্ধিত করে এদিকে দিবা। এইভাবে এটা কি হয়েছে, অঙ্কন করা হয়েছে, বুঝতে পারছো? এইভাবে এটা অঙ্কন হয়েছে, যেখানে তোমার হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এক্স অক্ষ, আর এখান থেকে এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এদিকে আমাদের ধনাত্মক দিকের ওয়াই অক্ষের ধনাত্মক দিকের মান আসছে, এখানে হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকে ওয়াই এর ঋণাত্মক মানগুলো এই পাশে বসছে। হ্যাঁ, এই কারণে আমরা রেখাগুলার কি দিছি, নামকরণগুলো এই পাশে দিছি, এই পাশে দেই নাই। ওকে, আশা করছি বুঝতে পারছো। তোমরা দিতে পারো আর কি, সমস্যা নাই, তবে আমরা আঁকার সময় কি এভাবে আঁকবো। আশা করছি তোমরা চিত্রটা বুঝতে পারছো। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাথ, অর্থাৎ বড় ম্যাথ। আমাদের আগের যে প্রশ্নগুলো দেখলাম সেই প্রশ্নগুলো যদি পরীক্ষা আসে তাহলে 3 মার্কের জন্য আসবে, আর এই প্রশ্নটা আসলে তোমাদের 7 মার্কের জন্য আসবে। তোমাদের তো নিউ সিলেবাসে এখন মেবি 10 মার্ক করে, তো 10 মার্ক হইলে এটা ভাবার দরকার নাই যে ভাই একটা প্রশ্নই 10 মার্ক। তোমার এইভাবে দিতে পারে, ধরো যে 1 নাম্বার একটা প্রশ্ন দিছে, দিয়ে ক নাম্বারে ওই যে উপরে যে দুইটা ম্যাথ করলাম যে কোনো একটা ম্যাথ দিছে, দিয়ে ওটার মার্ক দিছে 3। এরপরে দিছে খ বিভাগে, খ বিভাগ না, খ নাম্বার প্রশ্নতে ধরো যে এই প্রশ্নটা দিছে, দিয়ে এটার মার্ক দিছে 7। এভাবে তোমরা আবার 8টা প্রশ্ন টাচ করতে পারবা, 8টার বেশি প্রশ্ন টাচ করতে পারবা না। অর্থাৎ 1 2 3 4 5 এরকম যে কোনো 8টা প্রশ্ন টাচ করতে পারবা, এর বেশি কি প্রশ্ন টাচ করতে পারবা না প্রশ্নের সিকোয়েন্স অনুযায়ী। ওকে, আর যারা ওল্ড সিলেবাসের আছে তারা তো আগের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী তাদের পরীক্ষা হবে। ফিউচারে যদি সিলেবাস চেঞ্জ হয় তাহলে সেভাবে আবার হবে, তবে এই প্রশ্নগুলো বড় প্রশ্ন হিসেবে আসবে আর কি। তো চলেন আমরা শুরু করি আমাদের এই প্রশ্নটার উত্তর। প্রশ্নটা বলা হয়েছে, দেখো যে নিম্নে বর্ণিত এই ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে ডোমেন কি, রেঞ্জ কি, এই বিষয়গুলো আমরা আগের চ্যাপ্টারে করে আসছি।
এখন আমরা হচ্ছে লেখচিত্র নিয়ে কারবার করব এবং লেখচিত্র অঙ্কন করব। সেখান থেকে আমরা হচ্ছে কি সর্বশেষে ডোমেন এবং রেঞ্জ বলে দেবো যে এটাই ডোমেন, এটাই হচ্ছে কি রেঞ্জ। ওকে, তো এখানে খণ্ডিত আকারের ফাংশন আমাদেরকে দেওয়া আছে। আগের চ্যাপ্টারে আমরা হচ্ছে খণ্ডিত আকারের ফাংশনের ম্যাথ করে আসছি। তো এখানে আমাদের এতক্ষণ যে ম্যাথগুলো আমরা করলাম, যে দুইটা ম্যাথ করলাম, সেখানে আমাদের কি ছিল বলতো, এফ অফ এক্স একটা ফাংশন ছিল, দিয়ে এখানে আমাদের একটা মান দেওয়া ছিল, ধরো যে ওয়াই, ও সরি ওয়াই না এক্স। এরপর আরেকটা ম্যাথ করলাম, ধরো যে এখানে দেওয়া ছিল আমাদের এম এক্স। তো এইখানে হচ্ছে কি এফ অফ এক্স ইকুয়াল দিয়ে তিনটা শর্ত দিয়েছে, এটা একটা শর্ত, এটা একটা শর্ত, এটা একটা শর্ত। মনে করো যে এটা হচ্ছে আমাদের আগের যে ম্যাথ, সেই ম্যাথগুলো হচ্ছে তিনটা ম্যাথ সমন্বয় করে দেওয়া হয়েছে। ধরো যে একটা প্রশ্নতে বলা হয়েছে যে তুমি একটা লেখচিত্র অঙ্কন করো, প্রশ্নটা দিছে কি যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কি এক্স স্কোয়ার, যেখানে এক্স এর ভ্যালু আবার বলে দিছে যে এক্স এর মান তোমার 0 থেকে কি হবে, ছোট হবে, বড় হইতে পারবে না। এরপর আরেকটা প্রশ্নতে বলছে যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কি এক্স, আরেকটা প্রশ্নতে বলে দিচ্ছে ধরো যে এফ অফ এক্স ইকুয়াল 1/x। এগুলো হচ্ছে কি করো, লেখচিত্র অঙ্কন করো, তিনটা প্রশ্ন। আর এখানে হচ্ছে আমরা কি করব, তিনটা প্রশ্নের সমন্বয়ে একটা প্রশ্ন করছে এবং তিনটা মিলাই আমরা কি করব, একটা লেখচিত্র অঙ্কন করব। তো এই ধরনের ম্যাথ তোমরা অনেকগুলা পাবা। আমি মনে করি যে সবগুলো ম্যাথ তোমাদের নিজেদের পারা দরকার এই ম্যাথটা বোঝার পরে। আর এই একটা ম্যাথ বুঝতে গেলে যে সবকিছু তোমরা প্রথমবারেই বুঝতে পারবা এমনটা না, কিছু বিষয় হচ্ছে মাথার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সেগুলো তোমাদেরকে কি করতে হবে, রিপিটলি ক্লাস করে একটু মনের মধ্যে বিষয়গুলো আনা দরকার হবে আর কি। যদি আনতে পারো তাহলে নেক্সট যে ম্যাথগুলো আছে সেগুলো দেখলেই তোমরা বলবা যে ও ঠিক আছে, এইভাবে এইভাবে এইভাবে, হ্যাঁ তুমি বলবা যে এইভাবে এইভাবে এইভাবে। চলো আমরা শুরু করি তাহলে। প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন যখন আমরা অ্যান্সার করব, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে সেম ভাবে আমরা অ্যান্সার করা শুরু করব। ওকে, তাহলে প্রথমে আমরা হচ্ছে দিব সমাধান দেওয়ার পরে আমরা হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর শর্ত, এটা নিয়ে আমরা আগে বলবো, এরপর হচ্ছে 2 নম্বর শর্ত, এরপর 3 নম্বর শর্ত আমরা বলবো। বলার পর সেখান থেকে আমরা হচ্ছে লেখচিত্র অঙ্কন করব, তারপর হচ্ছে আমরা কি করব, ডোমেইন এবং রেঞ্জ লেখচিত্র অনুযায়ী বলবো। তো এখানে 1 নম্বর যে শর্ত, সেই শর্ত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর যে শর্ত, এই শর্ত হচ্ছে দেখো এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। এখন এই যে এখানে এফ অফ এক্স মানে কি ওয়াই, ওয়াই মানে ওয়াই ইকুয়াল হচ্ছে কি এক্স স্কোয়ার। এখন এক্স মানে কি, এক্স মানে তো হচ্ছে বিভিন্ন চলকের ভ্যালু আমরা এখানে বসাই ওয়াই এর মানটা কি করি, বের করি। এখন এক্স এর ভ্যালু তুমি কি চাইলেই 1 নিতে পারবা, চাইলেই কি তুমি 2 নিয়ে হিসাব করতে পারবা, চাইলেই কি তুমি 3 নিয়ে হিসাব করতে পারবা, পারবা না। কেন, এখানে আমাদের একটা জটিল শর্ত দিছে, বলছে যে ভাইয়া তুমি এক্স এর ভ্যালু 0 নিতে পারবে না, 0-র উপরের কোনো ভ্যালু নিতে পারবে না, কি নিতে পারবে না, তাহলে 0 থেকে ছোট যে ভ্যালুগুলো আছে সেগুলো তুমি নিয়ে তুমি একটা হচ্ছে কি করো, ওয়াই এর ভ্যালু বের করতে থাকো, সমস্যা নাই, কিন্তু এর বেশি তুমি কি করতে পারবে না, নিতে পারবে না, এরকম একটা শর্ত। তো সেই শর্তের জন্য আমরা প্রথম কাজ করতেছি যে এখানে শর্ত নাম্বার 1 যে x লেস দেন 0, তার মানে কি, তার মানে আমরা এটাকে যদি ব্যবধি আকারে চিন্তা করি তাহলে বিষয়টা হচ্ছে যে x এর ভ্যালু তোমার হচ্ছে 0, ইনফিনিটি, ও সরি ভুল করে ফেলছি, যে x এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে তোমার 0। ব্যবধি লেখার সময় সব সময় ছোট ভ্যালুটাকে প্রথমে লিখতে হয়, এরপরে কি বড় ভ্যালুটাকে সর্বশেষে লিখতে হয়। এটার মানে কি, এটার মানে হচ্ছে ভাইয়া যে 0 না এবং 0 থেকে ছোট যে মানগুলো আছে সেগুলো হচ্ছে কি x এর ভ্যালু, কত দূর পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের x লেস দেন 0 যে কথা, ব্যবধি আকারে এটাকে প্রকাশ করলে সেটা হয় কি এইটা। ফান্ডামেন্টাল চ্যাপ্টার 4 এ মেবি আমরা ব্যবধির কনসেপ্টগুলো পড়েছি, এরপর হচ্ছে চ্যাপ্টার 1 এর এ তে ক্যালকুলাসের ফাংশন যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারেও আমরা হচ্ছে কি ব্যবধির কনসেপ্ট মেবি আমরা হচ্ছে ক্লাস করেছি আর কি। আশা করছি তোমরা এগুলা পারো, না পারলে একটু কমেন্টে বলিও যে ভাইয়া ব্যবধির কনসেপ্টটা আরেকবার বুঝাই দিয়েন, তাহলে ব্যবধির কনসেপ্ট নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব আরেকবার। তাহলে আমরা লিখলাম যে x লেস দেন 0, এটার মানে কি ব্যবধি আকারে যদি লিখি যে তোমার হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে
0, এটা আমরা লিখতে পারবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। কেন? যে ইনফিনিটির সময় কখনো কি হয় না, থার্ড ব্র্যাকেট হয় না, এটা সবসময় খোলা ব্যবধি হয় ফার্স্ট ব্র্যাকেট, কারণ এটা কোনো নির্দিষ্ট মান না। ইনফিনিটি কি নির্দিষ্ট কোনো মান না, এটা আমরা জানি না যে এটার মান কত হইতে পারে। 0-র পরে তোমার হচ্ছে মাইনাস, ধরো যে 0-র পরে -1 আছে, -1-এর পরে 3 কোটি তোমার হচ্ছে 3 আছে, এটাও এই রেঞ্জের মধ্যে। তো এই কারণে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেই। তাহলে এই ব্যবধিতে আমাদের এফ অফ এক্স মানে ওয়াই ইকুয়াল কি আমাদের হচ্ছে এক্স স্কোয়ার, একটি 0 0 প্রান্ত বিন্দু বিহীন। এই বিষয়টা একটু তোমাদেরকে বোঝাইতে হবে। দেখো, তাহলে প্রথম কথা হইলো আমরা এখান থেকে এই পর্যন্ত বুঝছি, এই ব্যবধিতে আমাদের হচ্ছে এই ফাংশনের মানগুলো নির্ণয় করতে হবে। তো ফাংশনের মান কি, যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, মানে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই এটাও লিখতে পারো, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এটাও লিখতে পারো। এটার আমাদের মান কি দেওয়া আছে, এক্স স্কোয়ার দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে দেখো যে ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। তো আমরা কি বললাম বলতো, যে এক্স এর ভ্যালু আমরা 0 থেকে ছোট ভ্যালু যেগুলো আছে সেগুলো নিতে পারবো, এক্স এর ভ্যালু 0 আমরা নিতে পারবো না। এখন আমরা যখন হচ্ছে কোনো গ্রাফ অঙ্কন করি সেক্ষেত্রে আমরা কি হিসাব করি, মূল বিন্দু থেকে হিসাব করি, 0 0 0 বিন্দু থেকে। এখান থেকে আমাদের মূলত হিসাবটা শুরু হয়। তো এখানে দেখো আমাদের এই ধরনের শর্তগুলো যখন দেওয়া থাকবে, এখানে লেস দেন ইকুয়াল থাকুক বা শুধু লেস দেন থাকুক অথবা গ্রেটার দেন থাকুক অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকুক, যেটা থাকবে যে মানটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা নেওয়া শুরু করব। কিন্তু সেখানে মূলত আমাদের এই ফাংশনটা এক্সিস্ট করতেছে কি করতেছে না সেটার জন্য আমরা ভাষায় বলে দেব। যেমন এই ফাংশনের ক্ষেত্রে এক্স এর ভ্যালু আমরা 0 নিতে পারতেছি না, কিন্তু আমরা 0 বসাবো জোর করে। ধরো যে ওয়াই এর ভ্যালু যদি আমরা 0 বসাই, এক্স এর ভ্যালু যদি আমরা 0 বসাই, এখানে এক্স এর ভ্যালু 0 বসাইলে 0-এর উপর স্কোয়ার করলে 0 হয়। অর্থাৎ এক্স এর ভ্যালু তোমার যখন 0, এইভাবে এখন আমরা চিন্তা করি, এটা হচ্ছে এক্স এর ভ্যালু আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু কি 0, তখন ওয়াই এর ভ্যালু কি হবে 0 হবে। দেখো এখানে এক্স এর ভ্যালু বসাও 0, তাহলে ওয়াই এর ভ্যালু কি 0। তার মানে একটা হচ্ছে 0 0 বিন্দু, 0 0 বিন্দু। এরপর হচ্ছে তোমার হচ্ছে 0 থেকে ছোট মান নিতে পারবা, তাহলে 0 থেকে ছোট মান নাও -1, আর যে -1 নিলা, তাহলে y ইকুয়াল হচ্ছে কি -1 এর উপর স্কয়ার মানে কি 1, তাহলে y এর ভ্যালু হচ্ছে 1। এরপরে হচ্ছে তুমি -2 নিতে পারো, -2টাও 0 থেকে ছোট, সেই ক্ষেত্রে y এর ভ্যালু কি হবে, এখানে -2 এর উপর স্কয়ার করলে 4 হবে, তাহলে 4। এইভাবে অসংখ্য বিন্দু আমরা কি করতে পারি, নিতে পারি, কারণ কি এখানে হচ্ছে লেস দেন আছে, অসংখ্য বিন্দু আমরা নিতে পারবো। তো 0 0 যখন বসাবো এক্স এর ভ্যালু তখন ওয়াই এর ভ্যালু 0, যখন -1 বসাবো তখন ওয়াই এর ভ্যালু 1, যখন হচ্ছে -2 বসাবো তখন ওয়াই এর ভ্যালু কত 4। এখন এখানে হচ্ছে এই শর্ত অনুযায়ী আমরা তো হচ্ছে 0 ভ্যালুটাকে নিতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, বলবো যে এই যে 0 0 মানে এক্স এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালু 0, এটা হচ্ছে প্রান্ত বিন্দু বিহীন। এটা কি বলবো বলতো, আমাদের যে লেখ বা যে গ্রাফটা অঙ্কন করব সেখানে আমাদের এই রেখার ক্ষেত্রে এই বিন্দুটা 0 0 বিন্দুটা হচ্ছে প্রান্ত বিন্দু বিহীন, অর্থাৎ এটাকে আমরা হচ্ছে গ্রহণ করতে পারতেছি না। এই কারণে আমরা বলবো যে 0 0 হচ্ছে কি প্রান্ত বিন্দু বিহীন, এবং যে বিন্দুগুলোকে আমরা নিতে পারবো সেগুলাকে আমরা বলতেছি যে এই যে -1 তোমার হচ্ছে কি -1 এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু হইছে 1, তাহলে এইটা। এর হচ্ছে -2 এক্স এর ভ্যালু, তখন হচ্ছে কি 4, এটা এইটা। এরপর তুমি চাইলে আরো কিছু মান নিতে পারো, -3 যখন নিবা, এক্স এর ভ্যালু -3 নিলে তোমার ওয়াই এর ভ্যালু 9 পাবা, সেখানে নিতে পারো, নিয়ে ডট ডট দিবা, কারণ অসংখ্য ভ্যালু আমরা নিতে পারবো, এই কারণে আমরা এখানে ডট ডট দিছি। তাহলে এগুলো হচ্ছে কি বিন্দুগামী, এগুলো হবে কি বলতো বিন্দু সমূহগামী। তাহলে দুইটা বিষয় তোমাদেরকে বুঝাই দেই, একটা হচ্ছে যখন আমরা যে বিন্দুটা দেওয়া থাকবে, ধরো যে 0 0 বিন্দু যেটা আমরা পাইছি বা নিয়েছি, কিন্তু আমাদের এই শর্তের ক্ষেত্রে এটা এক্সিস্ট করতেছে না, সেই ক্ষেত্রে আমরা বলবো যে 0 0 প্রান্ত বিন্দু বিহীন। আর যে বিন্দুগুলোকে আমরা নিতে পারতেছি সেগুলোকে আমরা বলবো যে বিন্দু সমূহগামী।
হ্যাঁ, তাহলে দুইটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে পরীক্ষায় আমাদের প্রশ্ন আসলে প্রথম শর্ত দিয়ে আমরা লিখবো, এই শর্তের প্রথমে যে কনসেপ্ট সেটা লিখবো যে x লেস দেন 0, অর্থাৎ তোমার হচ্ছে ব্যবধি আকারে লিখবা, তখন ফার্স্ট ব্র্যাকেট দাও অথবা থার্ড ব্র্যাকেট দাও, মানে যে শর্ত অনুযায়ী দিতে হবে। দেওয়ার পর এই ব্যবধিতে কি হচ্ছে y ইকুয়াল f অফ x, মানে ফাংশন ইকুয়াল হচ্ছে কি x স্কোয়ার, এটা হচ্ছে কি সমীকরণ, একটি 0 0 প্রান্ত বিন্দু বিহীন। কেন? কারণ হচ্ছে জিরোটা আমরা নিতে পারতেছি না, যে বিন্দুগুলোকে নিতে পারতেছি কি জিরো ছাড়া, জিরোর থেকে ছোট যে বিন্দুগুলো আছে x এর মান আছে যেগুলা, সেই মান নিয়ে যে বিন্দুগুলো পাচ্ছে সেগুলোকে নিতে পারতেছি -1 -2 দিয়ে, হচ্ছে -1 1 -2 4 -3 9, এই বিন্দু সমূহগামী কি পাবো আমরা, প্যারাবোলার অংশ নির্দেশ করে। এখন এই যে এখানে একটা কথা আসলো, কি আসলো বলো তো, প্যারাবোলার। এখন এই যে এই খটকাটা যেন তোমাদের মাথায় না লাগে, এ কারণে আমি আগেই তোমাদেরকে শিখাইছি যে কোন সমীকরণটা প্যারাবোলা হয়, কোন সমীকরণটা তোমার সরলরেখা হয়, কোন সমীকরণটা তোমার হাইপারবোলা হয়। আমি দেখাইছি না তোমাদেরকে যে y ইকুয়াল হচ্ছে x স্কয়ার, এর এই আকারের সমীকরণগুলো হয় কি প্যারাবোলা। তাহলে পাইছো তুমি এখানে যে f অফ x ইকুয়াল হচ্ছে x স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের প্যারাবোলার সমীকরণ হবে। এখানে দেখো y ইকুয়াল আবার x পাইছো, 2 নম্বর সমীকরণ। তাহলে এটা কিসের সমীকরণ, যে ভাইয়া দুইটার মাথা হচ্ছে পাওয়ার 1 করে আসে এবং কেউ কারোর সাথে গুণ বা ভাগ সম্পর্কে নাই, তাহলে এটা হচ্ছে সরলরেখা সমীকরণ হবে। আর শেষেরটা কি হবে, হাইপার প্যারাবোলা হবে। কারণ কি আমি এটাও তোমাদেরকে দেখাইছি যে y ইকুয়াল কি 1 ডিভাইডেড বাই x, এই আকারের সমীকরণ, কিংবা তোমাদের হচ্ছে xy ইকুয়াল হচ্ছে 1, কিংবা তোমার হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 1, কিংবা 2 বা 3, এগুলো হচ্ছে কি হাইপারবোলার সমীকরণ। এগুলা কি সবগুলাই তোমাদের হচ্ছে কাজে লাগবে, এই কারণে এই বিষয়গুলো তোমাদেরকে আগে শেখাই আসছি। তাহলে তোমার প্রথম যে শর্ত, সেই শর্ত কি কমপ্লিট। ওকে, তাহলে বলবা যে বিন্দু সমূহগামী প্যারাবোলার অংশ নির্দেশ করে। একইভাবে তুমি 2 নম্বর শর্তটা পারবা না, এখন বলো তো 2 নম্বর শর্তটা দেখো, দেখলেই বুঝতে পারবা। 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ততে কি বলা হয়েছে, আমাদের যে শর্ত আছে সেই শর্তটা আমরা জাস্ট এখানে উঠাই নিয়েছি। আমাদের যে শর্ত 2 নম্বর শর্তের ক্ষেত্রে যে 0 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 1, এখানে আমরা লিখছি যে 0 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 1, এই ব্যবধিতে তোমরা এটা বলতে পারো, এইভাবে লিখবা, একইভাবে লিখবা যে এইটা, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিবা 0, 1 ব্যবধিতে কি লিখবা বলো তো, এই যে এটা দেওয়ার পরে অর্থাৎ 0,1 ব্যবধিতে এই যে y ইকুয়াল f অফ x ইকুয়াল x, মানে আমাদের যে শর্ত অনুযায়ী সেটা, এটা একটি কি, আবার তুমি ছক করতে পারো নাও করতে পারো, এগুলো তোমরা এখন নিজেরাই করতে পারবে আর কি, অটোমেটিক। হ্যাঁ, এটা x এটা y। তাহলে এই ব্যবধি অনুযায়ী আমরা কি দেখতেছি বলতো, যে x এর ভ্যালু আমরা হচ্ছে 0 নিতে পারবো, এবং হচ্ছে কি 0 থেকে বড় ভ্যালু 1 ও নিতে পারবো, 1 এর থেকে ছোট ভ্যালু নিতে পারবো। তো 1 এর থেকে ছোট ভ্যালু হচ্ছে 0, 0 থেকে ছোট ভ্যালু হচ্ছে বড় ভ্যালু হচ্ছে কি 1। তো এখানে দেখো আমরা ভগ্নাংশ আকারে না যাই, আমরা এখানে হচ্ছে কি ভগ্নাংশ আকারে না গিয়ে এখানে ইন্টিজার যে চলক বা ইন্টিজার যে হচ্ছে আমাদের সংখ্যা, সেগুলো নিয়ে আমরা হচ্ছে কি করব, মান বের করব। আমাদের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা এগুলো হচ্ছে ভগ্নাংশ বিষয়গুলো, এরর মানে ভগ্নাংশ বিষয়গুলো আমরা হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে x এর ভ্যালু হচ্ছে 0, যখন ফাংশনের ভ্যালু দেখো যে y ইকুয়াল x, তাহলে x এর ভ্যালু 0, তাহলে y এর ভ্যালু কি 0, x এর ভ্যালু এবার কি 1, তাহলে এখানে 1 বসাও, তার মানে y এর ভ্যালু কি 1। এই দুইটা মানই আমরা নিতে পারতেছি, x এর ভ্যালু 0 নিতে পারতেছি আর একটা 1 নিতে পারতেছি। তো এই কারণে আমরা এখানে বলবো যে ব্যবধিতে একটি 0,0 এবং 1,1 প্রান্ত বিন্দু ধারী। দেখো আগেরটাতে আমাদের হচ্ছে এই 0 কে নিতে পারতেছিলাম না, কারণ এটা লেস দেন চিহ্ন ছিল, শুধুমাত্র লেস দেন ইকুয়াল চিহ্ন ছিল না, মানে এটা খোলা ব্যবধি ছিল, এই মানটাকে নিতে পারতেছিলাম না, সে কারণে আমরা বলছি কি প্রান্ত বিন্দুহীন। আর এখন আমরা এটাকেও নিতে পারতেছি, এটাকেও নিতে পারতেছি, এই কারণে বলতেছি যে এগুলো হচ্ছে কি প্রান্ত বিন্দু ধারী। এখন আগেরটাতে বলছি
এখন এখানে দেখো একটা বিষয়, যে এটা হচ্ছে আমরা জানি যে y ইকুয়াল এক্স, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। কিসের সমীকরণ বলো তো? সরলরেখা। কিন্তু এখানে আমাদের ব্যবধি দেওয়া আছে, দেখো দেওয়ার ফলে এখন এটাকে আমরা সরলরেখা না বলে এটাকে কি বলবো? রেখাংশ বলবো। কি বলবো বলো তো? রেখাংশ। কেন? রেখাংশর যে কনসেপ্ট, সেখানে আমি কি কি শিখাইছি? সরলরেখা শিখাইছি, রেখাংশ শিখাইছি, আর কি বলছি? রশ্মি শিখাইছি। তিনটা বিষয় তোমাদেরকে শিখাইছি। তো অনেক রাত, তিনটা বিষয় শিখাইছি। তো সেখান থেকে আমরা দেখছিলাম যে যে রেখার তোমার হচ্ছে শুরু এবং শেষ দেওয়া থাকবে, হ্যাঁ, সেটা হচ্ছে কি রেখাংশ। তো এটার ক্ষেত্রে দেখো, এটা যদি একটা রেখা হয়, এই রেখার এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে কি 0। এটা এটাও একটা সরলরেখা, কিন্তু এটা হচ্ছে কি রেখাংশ। এটা হচ্ছে নির্দিষ্ট মান আছে, হ্যাঁ, 0 থেকে 1 পরিমাপ করা যাচ্ছে। এই কারণে আমরা এটাকে বলতেছি যে প্রান্ত বিন্দুধারী রেখাংশ নির্দেশ করে। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। শর্ত নাম্বার 3, একইভাবে তোমরা লিখবা যে x গ্রেটার দেন 1, অর্থাৎ এখানে হচ্ছে তোমার 1 থেকে ইনফিনিটি, মানে কি 1 তোমার সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান কি ইনফিনিটি। তাহলে ব্যবধি লেখার ক্ষেত্রে অবশ্যই প্রথমে হচ্ছে ছোট মান লিখতে হয়, এরপরে কি বড় মান লিখতে হয়। তাহলে বড় মান কত দূর পর্যন্ত আমরা জানি না, এই কারণে ইনফিনিটি। আর ইনফিনিটি যখনই দিব তখন কি হবে? ইনফিনিটির পাশে একটা কি হবে? খোলা ব্যবধি চিহ্ন, অর্থাৎ ওপেন ইন্টারভাল আমরা বসাবো ফার্স্ট ব্র্যাকেট। আর যেহেতু 1ও নিতে পারতেছি না, এক্স এর ভ্যালু এমন যে এক্স এর ভ্যালু 1 নিতে পারতেছি না, 1 এর থেকে বড় যত ভ্যালু আছে সেগুলো নিতে পারবো। তাহলে 1 এর এখানে আমাদের কি দিতে হবে? ওপেন ইন্টারভাল দিতে হবে, খোলা ব্যবধি। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1, ইনফিনিটি। তার মানে কি এক্স এর এমন সকল ভ্যালু এখানে নিতে পারবো যেগুলো কি হবে? 1 এর থেকে বড় সকল মান গ্রহণ করতে পারবে। তাহলে একইভাবে এই ব্যবধিতে y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে আমাদের যে ফাংশনের যে ভ্যালু দেওয়া আছে 1/x, একটি আগের মতো আবার এই যে প্রথমটা যেভাবে লিখছি সেভাবে লিখবো, হ্যাঁ, সেভাবে লিখবো যে এই যে যেহেতু আমরা এখানে যদি আমরা ছক করি, আবার এখানে তোমার x এর ভ্যালু, এখানে y ভ্যালু, তাহলে প্রথম 1 যখন নিব আমরা, যদি f of x ইকুয়াল হচ্ছে y ইকুয়াল হচ্ছে 1/x, তাহলে x এর ভ্যালু যদি 1 নেই, হ্যাঁ, তাহলে y এর ভ্যালু কি হবে? 1 হবে। এরপরে x এর ভ্যালু যদি আমরা 2 নেই, এখানে যদি 2 দেই, তাহলে y এর ভ্যালু হবে কি 0.5। এরপর x এর ভ্যালু 3 দিলে কত হয়? করে নিবা হিসাব, ঠিক আছে? এখন রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা 22 বাজে। ওকে, তাহলে এইভাবে মানগুলো আমাদের কি থাকবে? আসতে থাকবে। তো যখন 0 0 বিন্দুর ক্ষেত্রে আমরা নিছিলাম, তখন আমরা বলছিলাম কি প্রান্ত বিন্দু বিহীন সেই মানটাকে আমরা গ্রহণ করতে পারি নাই। প্রান্ত বিন্দু মানে কি শুরুর যে বিন্দু, সেটা হচ্ছে কি প্রান্ত বিন্দু। এখন এটার ক্ষেত্রেও আমরা এটা লিখতে পারবো যে আমাদের এখানে তাহলে ওইভাবে আমরা লিখবো, এখানে এই 1 x এর ভ্যালু 1 আমরা নিতে পারতেছি না, ফলে এই 1 1 বিন্দুটাকে বলবো যে এই বিন্দু বিহীন, এবং বাকি যেগুলোকে নিতে পারতেছি 2-1টা নিয়ে আমরা ডট ডট দিব, দিয়ে বলবো কি এই বিন্দু গামী বা এই বিন্দু সমূহ, এভাবে বলবো আমরা। তাহলে 1 1 বিন্দু বিহীন এবং 2, হাফ, এই যে 2 যখন নিছি তখন কি আসছে 0.5, মানে কি হাফ। এইটা 3 নিলে 1/3 আসবে, ডট ডট। তোমরা চাইলে আরো 2-1টা মান বাড়াই দেখাইতে পারো, যে ডট ডট দিবা যে এই বিন্দু গামী, এটা হচ্ছে কি একটা হাইপারবোলার অংশ নির্দেশ করে। এটা কি করে? একটা হাইপারবোলার অংশ নির্দেশ করে। তোমরা যদি এভাবে লিখে দাও তাহলে এটা কি হয়ে যাবে। ওকে, তাহলে আশা করছি তোমরা হচ্ছে 3টা শর্ত বুঝতে শিখছো, এবং এই রকম করে তোমরা বাকি যে ম্যাথগুলো আছে সেগুলোও কি করবা? লিখবা। 2-1টা যদি তোমাদের শব্দ চয়নের সমস্যা হয়, শব্দ যদি ছাড়ে দাও, কোনো সমস্যা নাই আর কি, লিখতে পারবো। তবে মূল যে কনসেপ্ট
তবে মূল যে কনসেপ্ট যেগুলো আমি বললাম সেগুলো হচ্ছে লিখতে পারতে হবে, হ্যাঁ সেগুলো লিখতে পারতে হবে। ওকে, এখন আমাদের এই যে যে তিনটা শর্ত নিয়েছি, এই তিনটা শর্ত নিয়ে আমাদের এখন হচ্ছে লেখচিত্রটা অঙ্কন করতে হবে। তো চলো আমরা হচ্ছে লেখচিত্র অঙ্কন করি। প্রথম হচ্ছে দেখো, লেখচিত্রের ক্ষেত্রে একে একে দেখাই। হ্যাঁ, এরকম ধরো আমি মূল চিত্রটাতেই আসবো বই থেকেই। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা এইদিকে হচ্ছে ওয়াই প্রাইম, এদিকে হচ্ছে আমাদের এক্স প্রাইম। এখন প্রথম যে শর্ত, সেই অর্থ অনুযায়ী হচ্ছে কি তোমার হচ্ছে 0 0 প্রান্ত বিন্দু বিহীন। তাহলে 0 0 বিন্দু কোনটা? এটা 0,0। এই বিন্দুটা আমরা প্রথম শর্ত অনুযায়ী নিতে পারতেছি না, এই কারণে আমরা হচ্ছে এটা ভরাট করব না, এই বিন্দুটা খালি থাকবে। এটা একটা বিন্দু, কিন্তু এটা হচ্ছে কি এই বিন্দুটা খালি থাকবে, এটা ভরাট হবে না, এটা আমরা নিতে পারতেছি না। এরপরে হচ্ছে কি তোমার কি কি নিতে পারবো? -1 1, এরপর -2 4, এরপর যে -3 নেই, তাহলে কি -3 এদিকে -3 হবে, আর ওয়াই এর দিকে 9 ঘরে উঠবে। এভাবে সে চলতে থাকবে আর কি, হ্যাঁ একদম ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন হিসাব করতেছি, দেখো তাহলে এরপরে তুমি যদি এখানে 1 নাও, -1, এখানে হচ্ছে -2, এদিকে হচ্ছে -3 যদি নাও, তাহলে যখন হচ্ছে -1 নিবা তখন কোথায় গেছে? ঘর হচ্ছে 1, তাহলে এদিকে 1 2, এদিকে হচ্ছে 3, এদিকে 4, এভাবে সে উঠবে। তাহলে এখানে একটা বিন্দু আসবে। এরপর হচ্ছে -2 যদি নাও, তাহলে এইদিকে 4 ঘরে যাবে, এখানে যাবে। এরপরে যদি আবার যদি নাও, এদিকে যদি নাও 3, তাহলে এদিকে যাবে 9। এভাবে সে কি থাকবে? উঠতে থাকবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত অনুযায়ী। ওকে, এটা মিশিয়ে দিলাম। 2 নম্বর শর্ততে আসো। এখন এখান থেকে বুঝাই, এখানে বুঝাইলেই বুঝবা। 2 নম্বর শর্ত অনুযায়ী আমরা হচ্ছে কি করব? 0 0 বিন্দুটা নিতে পারতেছি এবং 1 1 বিন্দু কি নিতে পারতেছি। তাহলে আমরা এই যে এই জায়গাটা তখন হচ্ছে কি খালি অবস্থায় রাখছিলাম, গোল চিহ্ন দিয়ে রাখছিলাম। এবার যেহেতু 0 0 বিন্দু নিতে পারতেছি, 2 নম্বর শর্ততে আসে, সেহেতু আমি এখানে আবার হচ্ছে ভরাট করে দিব। এই কারণে কিন্তু এটা হচ্ছে কি ভরাট হয়েছে। 1 নম্বর শর্ত অনুযায়ী ভরাট হয়নি, এটা হচ্ছে 2 নম্বর শর্ত অনুযায়ী ভরাট হয়েছে। এরপর হচ্ছে কি 1 1 বিন্দু নিতে পারবো। তাহলে 1 এখানে হচ্ছে এক্স এর দিকে 1 ঘর, ওয়াই এর দিকে 1 ঘর, তাহলে এই বিন্দুটা হচ্ছে 1 1 বিন্দু। এরপরে হচ্ছে এটা তো শেষ 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত অনুযায়ী কি হবে দেখো তো, তোমার হচ্ছে 2 নিলে হাফ, 3 নিলে 1/3, এভাবে সে হচ্ছে এই এক্স ওয়াই এর মানটা কি হবে? এদিকে কমতে থাকবে। কিন্তু এই বিষয়টা এমন হবে না যে কমতে কমতে এ দেখো কমতেছে 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 কমতেছে, কমতে 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 কখনো যে এক্স এর সাথে যে সে অ্যাক্সিডেন্ট করবে বা এক্স এর সাথে যে মিলবে, এটা কিন্তু কখনো মিলবে না, কখনোই মিলবে না। কারণ কি দেখো, মানে আমাদের ফাংশনটা এমন ভাবে দেওয়া আছে যে 1/x, এক্স এর হলো তুমি যদি হচ্ছে 5000 দাও বা 5 লক্ষ দাও, তারপরও কিন্তু কখনো 0 হবে না মানটা। ওয়াই এর মানটা কি হবে না? কখনো 0 হবে না। এক্স এর ভ্যালু তুমি যত বড়ই নাও না কেন, তারপরও কখনো মানটা 0 হবে না, 0 পয়েন্ট সামথিং হবে। তার মানে আমাদের যে এই যে রেখা, এই এক্স এ অক্ষ, এই অক্ষটা হচ্ছে কি 0 যদি আমরা কল্পনা করি, তাহলে এটার থেকে এটার মানটা অবশ্যই তার উপরেই থাকবে। এইভাবে সে চলতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে, বাট কি হবে না বলতো, কখনো এক্স এর সাথে লেগে যাবে না। তো এইভাবে তোমরা বিন্দুগুলো ধরবা। ধরার পরে দেখো, এখন বিষয় হচ্ছে এখানে একটা বিন্দু পাইছো, এখানে একটা পাইছো, এখানে একটা পাইছো, এখানে একটা পাইছো, এখানে একটা পাইছো, এখানে পাইছো, এরপর আরো পাইতে পারো। দেখাইলা, না দেখাইলা সমস্যা নাই। এখন এই যে অঙ্কন করার ক্ষেত্রে এখানে একটা বিষয় দেখো যে ভাইয়া, এই যে এখান থেকে এই জায়গাটা ডিরেক্ট এভাবে আঁকা হয়েছে, হ্যাঁ এভাবে আঁকা হয়েছে ডিরেক্ট, মানে একটা দেখো যে সরল রেখার মতো দেখাচ্ছে, কোনো বাঁকা নাই, কাটা নাই, আঁকা বাঁকা নাই। আবার এটা দেখো, এটা ভাইয়া এইভাবে না আঁকে যে ভাইয়া আমরা তাহলে চাইলে কি এটাকে এভাবে সোজা লিখতে পারতাম, সোজা টানতে পারতাম না। কেন? কারণ হচ্ছে এইটা যে শর্ত দেখো যে 1 1 1 যেটা, এই যে 1 1 যেটা, এটা কি
এই ফাংশনটা কেমন ফাংশন বলো তো? এটা হচ্ছে রেখাংশের ফাংশন, রেখাংশ নির্দেশ করে, মানে সরলরেখা থেকেই তো রেখাংশটা আসছে, তাই না? তার মানে এই কারণে এটা কে হয়েছে, সরলরেখার মতো হয়েছে, নির্দিষ্ট মান থাকার কারণে এটার ভাষাকে আমরা বলছি কি, রেখাংশ। কিন্তু 1 নাম্বার যে শর্ত, সেই শর্তটাকে কি বলছি আমরা, প্যারাবোলা। তাহলে প্যারাবোলা একটা বেঁকা হবে, শেপের মতো হবে, এই কারণে মানে এইভাবে সুতার মতো করে যদি তুমি আঁকো এইভাবে হবে আর কি। এই কারণে একটু সুন্দর করে তোমরা হচ্ছে কি করবা, এভাবে এটা নিবা, নিয়ে এখানে লাগাবা, এইভাবে না, এইভাবে না আর কি, সোজাসুজি না, হ্যাঁ, যেহেতু প্যারাবোলার কথা বলা হয়েছে ওইভাবে চিত্রটা আঁকতে হবে। একইভাবে পরেরটাও আমাদের হাইপারবোলা বলা, সেক্ষেত্রে এটাও কি হবে, এইভাবে এইভাবে যাবে, এইভাবে 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 না, হ্যাঁ, একটু কি হবে, রাউন্ড শেপে তোমরা একটু নেওয়ার চেষ্টা করবা। তাহলে আশা করছি তোমরা হচ্ছে চিত্রটা অঙ্কন করতে পারবা, এবং এই শর্ত অনুযায়ী এই বর্ণনাগুলো তোমরা এখন যে কোনো প্রশ্ন থেকে দিলে তোমরা বর্ণনাগুলো আশা করছি নিজের মতো করে করতে পারবা। এরপরে আমাদের আরেকটা আছে কি, ডোমেন এবং রেঞ্জ। হ্যাঁ, তো ডোমেন এবং রেঞ্জ আমরা হচ্ছে সর্বশেষ আমরা হিসাব করব। ডোমেন এবং রেঞ্জ তো আমরা হচ্ছে আগের চ্যাপ্টারে শিখে আসছি, ওইভাবেই আমরা নির্ণয় করব। তো দেখো এখানে আমরা সর্বশেষ বলবো যে এখন আয়তাকার স্থানাঙ্কে, এটা আয়তাকার একটা স্থানাঙ্ক আর কি, স্থানাঙ্কে এক্স ওয়াই সমতলের উপর আলোচিত বিন্দু সমূহ স্থাপন করে শর্ত 1 ও 3 এর জন্য বক্রভাবে, মানে শর্ত 1 যেটা সেটা হচ্ছে তোমার প্যারাবোলা, 3 যেটা সেটা হচ্ছে হাইপারবোলা, এই কারণে বলা হয়েছে শর্ত 1 ও 3 এর জন্য বক্রভাবে, এবং শর্ত 2 এর জন্য সরলভাবে সংযোগ করে, সরলভাবে সংযোগ করা হয়েছে। এটা কারণ কি, রেখাংশ সরল রেখার জন্য, এটা তো বুঝাই দিছি, করে এফ এর লেখচিত্র অঙ্কন করা হলো। তাহলে এখান থেকে ফার্স্ট পার্ট শেষ। এরপর হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের যে বিষয়। তো ডোমেন কি আমরা বলতে পারি বলতো? ডোমেন হচ্ছে কি, যে এক্স এর যে সকল মান গ্রহণ করলে আমাদের ওয়াইটা সংজ্ঞায়িত হয়, অথবা এফ অফ এক্স সংজ্ঞায়িত হয়, এক্স এর ওই সকল মানকে আমরা কি বলি, ডোমেন বলি। তো আমাদের এখানে যে ফাংশনগুলো ছিল, ফাংশনগুলো যেগুলো ছিল, প্রথমটা ছিল তোমার হচ্ছে এফ অফ কি ছিল বলতো, এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে একটা এক্স ছিল, এরপরেরটাতে ছিল তোমার প্রথমটা ছিল এক্স স্কোয়ার ছিল মেবি, হ্যাঁ, একটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা এক্স, আর এখানে হচ্ছে কি 1/x। তো এইখানে আমরা হচ্ছে এই শর্ত অনুযায়ী, এই শর্তগুলা নিয়ে কি দেখতে পাচ্ছি, যে তোমার এক্স এর সকল মান আমরা বসাইতে পারতেছি আর কি, বাস্তব জগতের সকল মান বসাইলে আমরা হচ্ছে কি পাই, ওয়াই এর মান সংজ্ঞায়িত হয়। ফলে আমরা এটাকে বলতে পারছি যে ডোমেইনটা কি হবে, বাস্তব জগতের সকল মান আর, ঠিক আছে। এ কারণে আমরা বলবো যে, এই কারণে আমরা এখানে বলবো যে প্রদত্ত ফাংশন এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, সুতরাং ডিএফ ইকুয়াল হচ্ছে কি আর। আর খণ্ডিত ফাংশন থেকে রেঞ্জ নির্ণয় করাটা একটু কঠিন, কিন্তু চিত্র থেকে রেঞ্জ নির্ণয় করাটা খুবই সহজ। রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে হচ্ছে আমাদের মূলত হচ্ছে কি, ওয়াই এর মান। কিসের মান বলতো, ওয়াই এর মান। তো এখানে আমরা দেখব যে তাহলে রেঞ্জ ওয়াই এর মান যদি হয়, তাহলে আমরা কিভাবে ওয়াই এর মান বলতে পারবো, যে ওয়াই এর মান আসলে কত থেকে শুরু করে কত পর্যন্ত। এই চিত্র থেকে কিন্তু আমরা সহজে দেখে বুঝতে পারবো। দেখো যে এইদিকে ওয়াই এর মান হচ্ছে এদিকে সে উঠতে আসছে, আজীবন উঠতে পারবে সে এইভাবে, হ্যাঁ, এই রেখা অনুযায়ী, এই শর্ত অনুযায়ী কি সে আজীবন উপরে উঠবে। আবার এখানে যদি আমরা এটার দিকে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে ওয়াই এর ভ্যালু কোথায় নামছে, সর্বনিম্ন জায়গায় নামছে হচ্ছে জিরোতে, 2 নাম্বার শর্ততে আসে, ওয়াই এর ভ্যালু কি হয়েছে, জিরোতে নামছে। তাহলে রেঞ্জ অনুযায়ী কি হবে, যে সর্বনিম্ন ভ্যালু 0 এবং সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কি তোমার, মানে 0 থেকে নিচে নামার কোনো সুযোগ নাই ওয়াই এর ভ্যালুটা। কারণ কি দেখো, এই যে আমরা এই যে এটা যে অঙ্কন করছি, এটাও কখনো কি হবে না, এক্স এর সাথে মিলবে না। এই অনুযায়ী 1/x, এক্স এর ভ্যালু তুমি যতই নাও না কেন, সেটা হচ্ছে কি 0 অর্থাৎ পজিটিভ ভ্যালু দিবে ওয়াই এর, সেটা কখনো তোমার হচ্ছে 0কে ক্রস করবে না, এই অনুযায়ী, এই শর্ত অনুযায়ী। এবং এখান থেকে নিচে নামার কোনো সুযোগ নেই,
মানে ওয়াই এর ভ্যালু তোমার হচ্ছে 0 থেকে ছোট হওয়ার কোনো সুযোগ নাই। ওয়াই এর সর্বনিম্ন ভ্যালু কি 0 এবং আপার ভাবে সে উঠতেই থাকবে। তাহলে সর্বশেষ আমরা বলতে পারবো কি ইনফিনিটি। এই কারণে আমরা বলতেছি যে লেখচিত্র হতে ইহা স্পষ্ট যে ওয়াই এর মান, এই যে দেখো থার্ড ব্র্যাকেট 0 দেওয়া হয়েছে, কারণ কি 2 নম্বর শর্ত অনুযায়ী আমরা হচ্ছে 0 নিতে পারতেছি। 0 নিব, ওয়াই এর ভ্যালু 0 নিব এবং 0 থেকে বড় যত ভ্যালু আছে সব হচ্ছে কি হবে আমাদের রেঞ্জের ভ্যালু। যে এরপরে দিছি ইনফিনিটি চিহ্ন, ইনফিনিটি দিলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় ব্যবহৃত বিদ্যমান। সুতরাং আর এফ ইকুয়াল হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দিয়ে 0, ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আশা করছি তোমরা হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারছো। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে হবে। আর নেক্সট ক্লাসে কোন ম্যাথটি চাও সেটাও তোমরা কমেন্টে জানাইতে পারো। আর পেইড বেসে আমাদের বছরের যে কোনো সময় ভর্তি নেওয়া হয়, আমাদের ক্লাস রেকর্ডেড থাকে এবং ডিসকাশন গ্রুপ থাকে। আমাদের ক্লাস করার পর সেই ক্লাসের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ডিসকাশন গ্রুপে বললেই আমরা এটা তাৎক্ষণিক আবার সমাধান করে দিই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।